does the kidney handle fluid and electrolytes? How does it maintain the balance and acid-base balance? Acid-base kiভাবে করে fluid and electrolyte. Anything we have done with sodium, water, osmoreceptor thirst mechanism? How does ADH and the thirst mechanism help to maintain fluid and electrolyte balance? That was the last Wednesday class. What is left is some other electrolytes like before coming to potassium. কি দেখতে হবে? Any fluid, এই স্লাইডটা আমি একটাই কারণে লিখেছি, whenever you are asked to calculate যে কোনো কিছু যদি আমরা পার লিটার এক্সট্রাসেলুলার ফ্লুইডে কি আছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কি আছে, if we know the concentration and if we know the extracellular fluid volume and intracellular fluid volume, we can calculate the total amount of that electrolyte in the body, any substance. Electrolyte মানে any substance. So this was just, I started the last class also, last Wednesday also with this thing. What is the total body water and distribution of body fluid compartments? বলে দাও সেটা। আর 14 days for exam বলে দাও, 14 days ও নেই, 10 days, 12 days. Body fluid compartments, একটা 70 kg একটা 60 kg মানে কতটা টোটাল বডি ওয়াটার আর তার কি ভাগ? 60% of body weight is total body water. Out of that is 2/3 is intracellular fluid, 1/3 is extracellular fluid. Out of that extracellular is কতটা 3/4 is interstitial fluid, 1/4 is plasma. 70 হলে ওটা হয়ে যাবে 42. Then next 42 is total body water. Then extracellular fluid is 14 liter পড়ে গেল। Extracellular fluid is 14 liter. Yes, extracellular is 14 liter, right? Intracellular is 28 liter. আগে intracellular বলি আমরা, 2/3 intracellular, 1/3 extracellular is 14 liter. 42 কে 2/3 1/3 করলে তাই হয়। And that 1/3 আবার 3/4 করতে হবে। 14 এর 1/4 হলে 3.5 আর 3/4 হলে 10.5। এইভাবে হিসেবটা করতে হয়। and blood এর সাথে how do we match with the from the knowledge of our blood volume? blood এ কি আছে? 55% water। এবার 70 kg মানে তো 5 লিটার সব সময় হবে না, it is ধরো 6 লিটার হবে। 6 লিটার হলে 55% হলে প্রায় সেরকমই হচ্ছে, 3.3 হবে তো। 55% of 6 liter is 3.3, 50% is 3 liter, 5% is another 0.3 liter, তাহলে 3.3 liters প্রায় মিলে যাবে। 60 কেজি হলে দেখা যাবে যে 5 লিটার ব্লাড ভলিউম, বডি ওয়েটও যত বেশি হবে। হ্যাঁ, এবার একটাই প্রশ্ন মাথায় আসতে পারে, মাথায় আসা উচিত, দ্যাট ইজ টোটাল বডি ওয়াটার আমি বলছি, কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইডে কি খালি বডি ওয়াটার আছে? প্লাজমায় কি খালি ওয়াটার আছে? না, অনেক কিছুই আছে, বাট 93% ইজ প্লাজমা। তাই জন্য রাফলি যাকেই আমরা ওয়াটার বলি তাকেই আমরা ফ্লুইড বলি। 93% অফ প্লাজমা ইজ ওয়াটার। মোস্ট অফ দ্য, একটা যদি হিউজ পার্সেন্টেজ যদি ওয়াটারই হয় সেই ফ্লুইডগুলোর, তাহলে আমরা রাফলি ওয়াটার আর ফ্লুইডকে রিপ্লেস করতে পারি। তো সেটা দ্যাট ইজ মানে এই জিনিসটা জেনারেল ফিজিওলজিতে জানার কথা। এখানে আমরা কেন রেখেছি, আমরা যদি পটাশিয়াম হোমিওস্টেসিস পড়ি, হোমিওস্টেসিসের ক্লাস এটা নয়, দিস ইজ হাউ ডাজ দ্য কিডনি হ্যান্ডেল পটাশিয়াম। যদি পড়ি যে কোনো কিছু যদি করতে হয় 28 লিটার সেই যে পেলাম, তার সঙ্গে আমি পটাশিয়ামের যদি 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার সেটা যদি জানা থাকে, ইট উইল বি সেটা টোটাল কত আছে সেটা জানা যাবে। সো ফর এনি আমরা ধরে নিচ্ছি বডি অলওয়েজ উই নো দ্যাট বডি অলওয়েজ ট্রাই টু মেনটেন হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস মেনটেন করার চেষ্টা করবে। তাহলে কি হবে, পটাশিয়াম যতটা অ্যাবনর্মাল সার্কামস্ট্যান্সেস না হলে যা ইনটেক হবে তাই আউটপুট হবে। কিছু যা ইন্টেস্টিন দিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে, হোয়াট এভার উইল বি অ্যাবজর্ব ফ্রম দ্য ইন্টেস্টিনস, দ্যাট মিনস থ্রু দ্য জিআই ট্র্যাক্ট, দ্যাট উইল হ্যাভ টু বি হ্যান্ডেলড বাই দ্য কিডনি। ব্লাডে চলে যাচ্ছে, আর হোয়াট এভার ইন্টেস্টিনই অ্যাবজর্পশন হলো না সেটা ফিসেস দিয়ে বেরিয়ে চলে যাবে। সো এখানে কি হচ্ছে, পটাশিয়ামের ক্ষেত্রে ইউরিনে 100 মিলি ইকুইভ্যালেন্ট পার ডে, যদি এটা তো কনস্ট্যান্ট নয় অবশ্যই, পটাশিয়াম রিচ ফুডস খেলে বাড়বে, না খেলে কমবে। যদি ধরে নিই 100 মিলি, অ্যাভারেজ একটা ধরে নিয়ে 100, অ্যান্ড অল দিস ভ্যালুজ আমরা আগের দিন মেনশন করেছিলাম ফর সোডিয়াম, মোস্ট ভ্যালুজ আর ফর উই আর কনসিডারিং অলওয়েজ ফলোইং ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড টেক্সট বুকস। তারা ওয়েস্টার্ন ডায়েট অনুযায়ী করে, ইন্ডিয়ান ডায়েটে অনেক সময় দে ভ্যারি। So it is 100 milli equivalent per day যদি হয়, then what is the extracellular fluid concentration of potassium? That is 59. This will not match. So never
whenever you study these things, যখন মেডিসিনে যাবে এত কিছু হাইপোক্যালিমিয়া হাইপারক্যালিমিয়া করতে হবে তার এফেক্টস গুলো, whenever you have to deal with values, don't get confused যে 100 এর সঙ্গে 593920 তো মিলছে না, that is 100 milliequivalents per day আমি কত নিচ্ছি, কিন্তু বডিতে আমার যা ফ্লুইড ভলিউম টোটাল ভলিউম সেই অনুযায়ী according to that the substance will be present. So it is 140 milliequivalents per liter plus 28, and 100 milliequivalents is not per some volume of body fluid, is per day আসছে, ব্যালেন্স যদি ঠিক থাকে বডিতে, যদি যা ছিল তাই থেকে যেতে হয়, it has to again be eliminated per day. এমন নয় যে আজকে যে পটাশিয়ামটা ঢুকছে সেটা আজকেই বেরিয়ে যাবে, so it will go out through যা ফিসেস দিয়ে বেরোবে হয়তো নেক্সট ডে, যা ইউরিন দিয়ে বেরোবে যখন বেরোবে, কিন্তু ওভারঅল হোমিওস্টেসিস মেনটেন করার জন্য this is done. What is, so if, and what is this side showing, right side, who are responsible for those, some extracellular fluid থেকে ইউরিনে বেরোবে, who are responsible, plasma potassium, aldosterone, what is the function, again sodium and water reabsorption and potassium secretion. So how will be the renal handling, whatever is not absorbed goes out through the feces, and whatever is absorbed will be handled by the kidney. But never these figures for any যে কোনো substance now, don't confuse these figures. This is the intake in any concentration, milli equivalents, millimole, আমি যদি তাকে কনভার্ট করতে চাই মিলিগ্রাম, from chemistry concept থেকে equivalence chemistry concept লাগালে equivalent, আমার যদি atomic mass জানা থাকে যাই বলি না কেন মিলিগ্রাম, but that is per day and stores within the body is per liter of that body fluid. This is again, and how to calculate filtered load, again filtered load for any substance. So glomerular filtrate is 120, either it will be 125 ml per minute into the plasma concentration. যদি প্লাজমা কনসেন্ট্রেশন পার ডিএল হয় তাহলে দ্যাট 1 ডিএল ইজ 100 ml, সেটাকে কনভার্ট করে নিয়ে দেন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই, রাইট? আমরা করেছি ফিল্টার্ড লোড যখন পড়েছি, আমরা করেছি গ্লুকোজের ফিল্টার্ড লোড করেছি, ইট ইজ 125 80 মিলিগ্রাম পার মিনিট ইন্টু 125 মিলিগ্রাম পার ডিএল, then that is 1.25 milligram per ml, that comes to 100 milligram per minute, তাই তো হচ্ছে 80 milligram per dl, হ্যাঁ, আর 125 ml per minute, অথবা পার লিটার ডে, যদি সারা দিনের হিসেব করতে হয় তাহলে 180 লিটার পার ডে ইনটু again plasma, this is plasma concentration 4.2 milliequivalent per liter, 180 liter, that comes to this. Okay, now where it is reabsorbed, mostly again in the proximal tubule, যা সোডিয়ামের ক্ষেত্রে হয়, যা বাইকার্বনেট will come to this, সোডিয়ামের ক্ষেত্রে হয় mostly in the proximal tubule, and whatever is left goes on to the what doesn't, কোথায় হতে পারবে না, where will not be, usually it is not, কেন আমরা thin descending limb কি permeable only to water, so we have to go back to the earlier slides, earlier pictures, এটা তো মনে রাখতে হবে বারবার যে এইটা, this is very important, এত পেছতে হবে যে it becomes difficult, এটাই একটা প্রবলেম যে we can't jump this one. Why not in thin descending limb? So permeability to water is to highest, some NaCl already, but active transport is not there, active transport of solutes. First we considered, when we read about reabsorption and secretion, we considered mostly NaCl. Thin descending limb it is mainly water that is transported, তাই জন্য ওখানে কিছু হবে না, আবার যা হবে গিয়ে thick ascending limb হবে, transport of solutes through NaCl through active transport আর accompanying, সেখানে কোনো ডিফিউশনে কিছু হবে না, in the thick ascending limb no diffusion. And what we told, the distal tubule, এটা যা লেখা আছে characteristics of late distal tubule, so add between thick ascending limb and distal tubule, late distal tubule, add early distal tubule, whose features are more or less like the ascending limb. So যেখানে water transport হবে না, wherever water cannot go out on the lumen, they are called the, এখানে হয় না, এমনকি থিন অ্যাসেন্ডিং লিম্বেও হয় না, বাট সেখানে যেহেতু কোনোটাই হয় না, বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ NaCl হয়, আর্লি ডিস্টাল টিউবুলও তাই হয়, early distal tubule is somewhat different from late distal tubule, and early and late are just imaginary নয়,
বাট কোনটুকু আর্লি কোনটুকু লেট অ্যানাটমিক্যালি ঠিক ডিফাইন করা নেই, ইট ইজ ফাংশনালি ডিফাইন্ড। এই ফাংশনিং যেখানে এই ফাংশনালিটি থাকবে দ্যাট ইজ আর্লি, অ্যান্ড হোয়াট ইজ এখানে যেটা লেখা আছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ADHD শুরু হয়ে গেল, দ্যাট ইজ লেট ডিস্টাল টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্টস। So early distal tubule and thick ascending limb are called the diluting segments, because the fluid that is coming out of the early distal tubule as water has not been able to cross, those are called the diluting segments. This is just revision of the earlier things. We were talking about potassium. Potassium কি বলছিলাম, মোস্টলি প্রক্সিমাল টিউবিউলে যা হওয়ার প্রক্সিমাল টিউবিউলে 65%, দেন রেস্ট thick ascending limb, তারপর যা পড়ে থাকলো filtered loaded, that is in distal tubule, ultimately 12% of filtered loss goes out. This is how potassium excretion হচ্ছে on and average, and it varies according to when it is potassium is, so the body has the ability homeostasis করতে হবে, when there is potassium depletion, then what happens, that filtered load is lessened, and whenever there is potassium excess, normal and increased excess, আগেরটা যেটা 12 লেখা ছিল 15, even it can raise as much as up to 80%. But what is to be seen, proximal tubule reabsorption is more or less similar, যাই ঢুকুক বডিতে পটাশিয়াম ডিপ্লিশন আছে, এটা মোস্ট ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে এরকমই হয় যে প্রক্সিমাল টিউবিউল সে ডিফারেন্সিয়েট করে না, প্রক্সিমাল টিউবিউলে যে ফিল্টার্ড লোড আসছে তার একটা স্পেসিফিক পার্সেন্টেজ, স্পেসিফিক নয়, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি স্পেসিফিক যে 67 মানে 67ই হবে, বাট ইট ইজ মোর অর লেস সিমিলার। হুইচ পার্ট কন্ট্রোলস দ্যাট ওয়েদার, আমার বডি নিডস অনুযায়ী, হুইচ পার্ট অফ দ্য টিউবিউল কন্ট্রোলস বডি নিডস অনুযায়ী আমাকে কতটা রাখতে হবে কতটা বার করতে হবে, দ্যাট ইজ দ্য লেটার পোর্শনস। সো এখানে 67 27 হয়ে 12%, 15% কখন নর্মাল, বাট ওয়েন 80% তখন আবার মানে ইনক্রিজড K প্লাস ইনটেক 80% অফ ফিল্টার্ড লোড, ফ্রিলি ফিল্টারেবল হলে যখনই যত বাড়বে 80% অফ ফিল্টার্ড লোড তখন বার করে দিতে হবে, কেননা অ্যামাইনো অ্যাসিড আমি গ্লোমেরুলাসে, এই সরি নট অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ইলেকট্রোলাইট আমি গ্লোমেরুলাসে তো রুখে দিতে পারবো না, আই ক্যানট, ইট উইল বি এমন যদি বেড়ে যায় যে ইট কামস ইনটু দ্য পেরিটিউবুলার ক্যাপিলারিজ, বাড়বে তো গ্লোমেরুলাসের ক্যাপাসিটি একসময় এক্সিড করবে, যতটা ফিল্টার্ড হচ্ছে তখন পেরিটিউবুলার ক্যাপিলারিজ আছে, দ্যাট ইজ ওয়াই পটাশিয়াম উইল বি দেন সিক্রিটেড। পটাশিয়াম is an electrolyte or is a substance that can be reabsorbed as well as secreted. Sodium ki secreted hoy? No, sodium is only reabsorbed. Urea can both be reabsorbed and secreted. Potassium will be secreted. Ultimately, glomerulus diye filtered hoi asuk ki peritubular capillaries are here in the medullary interstitium around the renal tubules. In case of juxtamedullary reference, peritubular capillaries are long called vasa recta. সেখান থেকে সিক্রিশন হবে ইনটু দ্য টিউবুলস অ্যান্ড উইল গো আউট থ্রু ইউরিন যখনই বডিতে বেরিয়ে যাচ্ছে। সো অ্যাজ গ্রেট অ্যাজ 80% অফ দ্য ফিল্টার্ড লোড ক্যান বি, ফিল্টার্ড লোড ইজ হোয়াট এভার ইজ বিং ফিল্টার্ড থ্রু দ্য গ্লোমেরুলাস। সো দিজ আর জাস্ট ভ্যালুজ, রিমেম্বার সিক্রিটেড হলো, কিন্তু যেহেতু সিক্রিটেড হয়েও বেরিয়ে গেল, বোঝা যাচ্ছে সিক্রিটেড হয়েও আলটিমেটলি এইখানে কি চলে, সরি এখানে কি আছে, হোয়াট ইজ দেয়ার ইন দিস পার্ট আফটার দিস পার্ট। এবার রেফ্রন গুলো হয়েছে কালেক্টিং ডাক্টস, ফেভারের কালেক্টিং ডাক্টস আলটিমেটলি রেনাল মানে ইউরেটারে গিয়ে পড়বে, এরপর তো ইউরিন ফর্ম হচ্ছে, এখান দিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে এখানে ফিল্ট্রেট বলছে, এখানে ফিল্ট্রেট বলছে, আলটিমেটলি ইট বিকামস দ্য ইউরিন। তো ফিল্টার্ড লোডের 80%, দ্যাট ডাজ নট মিন অল অফ ইট কামস ফ্রম দ্য ফিল্টার্ড লোড, ফিল্টার্ড লোডের যে ভ্যালুটা তার 80% অবধি ক্যান বি সিক্রিটেড, দিস ইজ সিন, বাট দ্যাট ক্যান not that all of it, whatever is secreted, whatever is going out is coming through the, ভুল বললাম, filtered loaded যে ভ্যালুটা তার 80% is going out through the urine, but that does not necessarily mean that সেটা পুরোটাই filtered load থেকেই এসছে, ভ্যালুটা 80%, আর কোথা থেকে এসছে, তার মানে theoretically it can exceed the filtered load also, কিন্তু সেটা হয় না। অতএব পেরিটিউবুলার ক্যাপিলারিজ থেকে এসে যেটা ফিল্টার্ড লোডের আমার 15% বার করতে হচ্ছে, সিক্রিশন হয়ে, যেমন কি হয় আমরা কি দিয়ে মেজার করলাম, রেনাল ব্লাড ফ্লো, প্যারাঅ্যামিনোহিপুরিক অ্যাসিড, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স টু ইট, প্যারাঅ্যামিনোহিপুরিক অ্যাসিড কি ফ্রিলি ফিল্টারেবল তো নয়, ফ্রিলি ফিল্টারেবল দিয়ে আমরা কি মেজার করি, ক্লিয়ারেন্স যখন মেজার করি, দ্যাট ইজ ইনইউলিন, দ্যাট হ্যাজ টু বি ফ্রিলি ফিল্টারেবল, না হলে আমি ওটা দিয়ে
ক্লিয়ারেন্স কি করে ক্লিয়ারেন্সের কনসেপ্ট দিয়ে GFR মেজার করি, then it has to be freely filterable, but in case of PAH it is not freely filterable. তাহলে আলটিমেটলি আমি যখন মেজারটা করছি তখন কি মেজার করছি, whatever has been filtered but whatever has been plus much amount has been secreted from the peritubular capillaries, তারপরে মেজার করছি টোটাল রেনাল ব্লাড ফ্লো, and we are assuming সেখানে that nothing is going back into the renal vein, but actually 10% goes back. মনে পড়ছে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে জাস্ট রিভিশন হয়ে যাচ্ছে বিকজ দিস আর ইম্পর্টেন্ট কোশ্চেন। এই এরিয়াগুলো যে ক্লিয়ারেন্স ইজ ইউজ টু মেজার GFR, ক্লিয়ারেন্স is used to measure renal blood flow, reasoning type of questions. Important, that means you don't have to draw the graphs in the exam and all, but just see the effect of plasma aldosterone. Whenever the extracellular potassium concentration rises, urinary excretion will rise. ECF concentration, কিন্তু how it is extracellular potassium concentration, unless it is 4 times after 4 milliequivalent liter, 4 milliequivalent liter 4.2 এরকম জায়গা থেকে it starts to rise, then it rises, graph shows linearly, তারপর থেকে যা বাড়বে excretion will be almost straight। যখন একটা straight part of the graph মানে কি, এই যে গ্রাফ গুলো আমরা দেখি একটা স্ট্রেট লাইন যখন হয়ে যাচ্ছে এরকম ভাবে ইনক্রিজ করছে, হিমোগ্লোবিনের কার্ভটা কি হয়, সেটার সিগময়েড শেপ হয়। স্ট্রেট মানে কি, লিনিয়ারলি যা আমার রিঅ্যাবজর্পশন হচ্ছে তাই আফটার গ্লুকোজে কি হয়, হোয়াট হ্যাপেন্স ইন গ্লুকোজ, রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি যেই এক্সিড করে গেল, যেটা থিওরিটিক্যাল ভ্যালু থেকে প্র্যাকটিক্যাল ভ্যালুস কম হয় বিকজ অল নেফ্রনস ডু নট হ্যাভ দ্য সেম ক্যাপাসিটি, তখন লিনিয়ারলি যা গ্লুকোজ যেই গ্লুকোজ বাড়বে অমনি সেটা এক্সক্রিটেড হতে শুরু করবে। সেরকম 4.2 মিলিকুইভ্যালেন্ট লিটার প্লাজমা কনসেন্ট্রেশন, তার উপর যা বাড়ছে এক্সক্রিটেড হতে শুরু করছে। যদি কম এক্সক্রিটেড হতো তাহলে গ্রাফ একদম এরকম স্ট্রেট উপরে উঠতো না। এফেক্ট অফ অ্যালডোস্টেরন কি, অ্যালডোস্টেরন যেই খুব মিনিমাল রাইজ, অ্যালডোস্টেরন যেই whenever there is effect of a hormone যেই অ্যালডোস্টেরন বেশি সিক্রেটেড হচ্ছে, একটু অ্যালডোস্টেরন বাড়লেই it starts to reabsorb sodium and water and in exchange it potassium excretion হতে থাকে। অ্যালডোস্টেরন, see aldosterone is, it is times of, এই ভ্যালুস গুলো হচ্ছে টাইমস অফ নর্মাল। and what is normal aldosterone value আমরা এখানে দেখিনি, প্রত্যেকটা জিনিসের মুখস্থ রাখা সম্ভাবনা দরকার নেই। প্লাজমা ভ্যালুস তারা কি করবে, বায়োকেমিস্ট্রিতে যদি অ্যাসে হয় তারা তখন সেটাকে যে এই অ্যাসেতে দিস টাইপ অফ অ্যাসে বায়োকেমিক্যাল অ্যাসেসে তখন তারা ভ্যালুস দেখবে, তাহলে দিস ইজ নর্মাল, অ্যাভাব দিস ইজ অ্যাবনর্মাল। ইন হিউম্যান ফিজিওলজি, হিউম্যান বডি রিলেটেড নাথিং ইজ 2 + 2 4, এমন নয় যে একটা ভ্যালু যদি নর্মাল আপ টু 100 হয়, 101 হয়ে গেলেই সেটা নিয়ে মানে দ্যাট ইজ ভেরি হার্মফুল অর সামথিং। Some things are there like body pH which have to be maintained with a narrow range. You will read medicine যখন হবে liver function test এ liver enzymes up to even twice thrice values অবধি অত চিন্তা করার কিছু নেই, কিন্তু যদি 10 times হয় then it is that has to be considered, যে সেটা কনসিডারেশনে আনতে হবে। সো সেমনি অ্যালডোস্টেরন একটু রাইজ করছে, we are not concerned with the actual values, whatever is the plasma value তার থেকে একটু রাইজ করলে অ্যালডোস্টেরন পটাশিয়াম সিক্রিশন বাড়তে শুরু করে। and this is, in fact there is another relationship which you may or may not remember, serum potassium concentration যখনই বাড়তে শুরু করে it has also effect on aldosterone. So this is a type of, most feedbacks in the body are of negative type feedbacks. কি ফিডব্যাক, যখন সেরাম পটাশিয়াম কনসেন্ট্রেশন বাড়তে শুরু করলো সে নিজেই অ্যালডোস্টেরনকে বাড়াতে শুরু, that has direct effect of secretion of aldosterone, and aldosterone will lead to potassium excretion and then it will try to balance this. So this second part right side is showing as serum potassium এই 3.5 থেকে যে ইনক্রিজ করতে শুরু করছে, অ্যালডোস্টেরন আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তো সেরাম পটাশিয়াম এক্সক্রিশন or serum plasma potassium, serum or plasma, serum is defractionated plasma, serum potassium concentration যেই বাড়তে শুরু করবে it has direct effect of urinary potassium excretion as well, it will stimulate aldosterone itself, so that aldosterone এর যে effect, hormonal effect এর জন্য potassium excretion, this is not whatever আমরা সব টিউবুলার সেলে কি দেখেছি, what is the main, আমরা কোনটাকে প্রাইমারি ধরছি, সোডিয়াম পটাশিয়াম ATPase, যেটা দিয়ে সোডিয়াম এন্ড পটাশিয়াম কনসেন্ট্রেশনস মেইনটেইনড হবে, and these are by increasing potassium। কি মেকানিজমস আছে, in fact ENAC is nothing but ENAC, যদি ENAC মনে থাকে it is a key channel, it is a sodium channel,
সেই সোডিয়াম চ্যানেলের এফেক্ট আছে পটাশিয়াম এক্সক্রিশনের উপর। মানে নট অনলি দ্যাট, অনলি পটাশিয়াম প্লাজমা কনসেন্ট্রেশন, পটাশিয়াম কতটা আছে টিউবার সেলে তার উপরেই সোডিয়াম চ্যানেল কি করবে, ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবে, বিকজ ইট উইল হেল্প মেনটেন দ্য রিলেটিভ অ্যামাউন্টস অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম উইদিন দ্য tubular cell, relative concentration with the tubular lumen করে all these will influence the excretion of potassium. এটা কি potassium permeability মানে this is a potassium channel. Okay, anyway you don't need to remember all the factors. These are all, this is just showing that wherever we consider sodium potassium ATPase activity in every cell, সেটা খালি renal tubular cell নয়, সব সেলের বডির সব সেলেই, and there are various mechanisms by which this potassium secretion is controlled. Potassium intake বাড়লে potassium excretion বাড়বে, আমরা এক্ষুনি বলেছি, that is the same thing showing here. Potassium intake যেই বাড়ছে, it has effect on aldosterone and it has direct effect on K plus secretion, direct effect on potassium excretion. And sodium intake বাড়লে কি হবে, and this is showing low potassium diet whenever the tubular, this is one point which you may remember, distal tubular flow rate, whenever there is flushing down of potassium down the tubules, proximal tubule বেশি এলো তার থেকে distal tubule বেশি যাচ্ছে, it increases the potassium secretion rate as the tubular flow rate. This is called tubular flow rate. কতটা proximal tubule আসছে কিন্তু যদি থেমে যেত, যত আসবে তত flushing হবে, the later parts of the tubules will be flushed and that will be increasing potassium secretion. That has mechanisms. একটা হচ্ছে যার potassium, there is something called the BK potassium channels. না remember করলে there is one type of potassium, if you don't remember, because there are so many names that it is difficult to remember, especially when you are studying in a such a short time. Short time means not just before the exam, the whole things in these 9 months, পুরো anatomy, physiology, biochemistry. সুতরাং general physiology অনেক কিছু যদি মনে না থাকে, then it is difficult to remember all those names, but at least write there is one type of potassium channel that is influenced by this distributor flow rate, সেটা খুলে যায়, সুতরাং secretion বেড়ে যায়, and সেটা আবার কখন হয়, যত পটাশিয়াম ডায়েটে যত বেশি থাকবে এই ইভেন্টটা আরো তত বেশি হবে ডায়েটে। সো দ্যাট ইজ যতটা না এফেক্ট করবে লো পটাশিয়াম ডায়েট থাকলে, হাই পটাশিয়াম ডায়েটে থাকলে এই সিক্রিশনটা আরো বাড়বে। টিউবুলার ফ্লো রেট বাড়ছে, কিন্তু দ্যাট অলসো ডিপেন্ডস, ইফ দেয়ার ইজ এ লো পটাশিয়াম ডায়েট দেন অলসো টিউবুলার ফ্লো রেট উইল ইনক্রিজ দ্য, বুঝতে পেরেছো, পটাশিয়াম সিক্রিশন রেট, কিন্তু দ্যাট এফেক্ট ইজ লেস দ্যান হোয়াট উইল বি ইন কেস অফ হাই পটাশিয়াম ডায়েট। সুতরাং সব ক্ষেত্রেই কি দেখা যাচ্ছে, বডি ইজ ইটসেলফ, এগুলো তো ফিজিওলজিক্যাল মেকানিজম, বডি ইজ ইটসেলফ ট্রাইং টু মেনটেন, এটা কোনো বাইরে থেকে কোনো ড্রাগ দিয়ে কোনো এ করে কিছু করা হচ্ছে না, বডি যখন টিউবুলার ফ্লো রেট ইনক্রিজেস পটাশিয়াম সিক্রিশন, সেটাও আবার কখন বেশি হয়, লো পটাশিয়াম ডায়েটও তাই হবে, নর্মালেও তাই হবে, কিন্তু যখন হাই পটাশিয়াম ডায়েট হবে দিস এফেক্ট উইল বি দ্য ম্যাক্সিমাম, হুইচ ইজ শোন হিয়ার। So you don't have to draw graphs, you just write these lines. If you have to write effect, how distal tubular flow rate affects, then you write these lines, you don't have to draw these graphs, and all these things will become complicated. এগুলো খুব if you try to graph আঁকতে পারলে খুবই ভালো, কিন্তু at least write these things. What is the effect of sodium intake? Sodium intake, high sodium intake হলে sodium excretion will be increased, but potassium excretion will be unchanged. তাহলে কি আমরা বলি যে সোডিয়াম ইনটেক লো হলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, আমরা বারবারই বলছি যে সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হলে পটাশিয়াম বেরিয়ে যাবে, কিন্তু হাই সোডিয়াম ইনটেকে it will not affect the potassium balance. Why? Because high sodium intake aldosterone will be lessened, তাহলে potassium secretion will be lessened, then potassium excretion should rise, but at the same time distal tubular flow rate, যেটা আমরা আগের স্লাইডে বলছিলাম, distal tubular flow rate will be increased because tubular sodium reabsorption, sodium intake high, তাহলে sodium reabsorption কমছে, তাহলে distal tubular sodium reabsorption যেই কমছে তার সঙ্গে সঙ্গে কে কমবে, সোডিয়ামের সাথে কে ঢোকে, reabsorption কে হয়, ওয়াটার, কিন্তু সোডিয়ামের সঙ্গে সবসময় আমাদের মাথায় রাখতে হবে it is water, then distal tubular flow rate will increase, that increases potassium, আগেই আমরা দেখলাম, that increases potassium secretion, so the negative effect and the positive effect will balance each other more or less. এটা মানে এই নয় যে একদম exact values equal হয়, in body, human body, whatever we are telling from the first day of physiology class 2 + 2 4 কিছু হতে পারে না,
যে এটা 20 কমলো মানে ওটা 20 কমবে, কিন্তু মোর অর লেস ইট উইল ব্যালেন্স করবে। ওকে, অ্যালডোস্টেরন যেহেতু সোডিয়াম বেড়ে গেলে, সোডিয়াম ইনটেক বেড়ে গেলে জিএফআর ও ইনক্রিজ করবে। ইফ জিএফআর ইজ ইনক্রিজড ইট উইল ইনক্রিজ দ্য টিউবুলার ফ্লো রেট। ডিস্টাল টিউবুলার ফ্লো রেট মানে কি? দ্যাট দ্য প্রক্সিমাল টিউবুলে যা ফ্লুইড আসছে, ডিস্টাল টিউবুলে মাচ অফ ইট, গ্রেটার পার্সেন্ট অফ ইট ইজ ডেলিভার্ড। জিএফআর বাড়লেও বাড়বে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমে গেলে ওয়াটার রিঅ্যাবজর্পশনও কমবে, তাহলেও বাড়বে। কিন্তু অ্যালডোস্টেরনকে সোডিয়াম ইনটেক, যেই সোডিয়াম ইসিএফ সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে গেল, অ্যালডোস্টেরন কমে গেল, দ্যাট উইল, অ্যালডোস্টেরনের যা এফেক্ট পটাশিয়াম এক্সক্রিশনের উপর, তার মানে ইট উইল ডিক্রিজ, বাট দিস ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ balances more or less balances each other, so more or less it will be unchanged potassium. So if there is a reasoning type question, যদি এটা MBBS এর জন্য একটু কঠিন, রিজনিং টাইপের কোশ্চেন যদি হয় যে সোডিয়াম ইনটেক বাড়ছে, দেন there should be less aldosterone secretion. Less aldosterone secretion মানে we should expect sodium, less sodium reabsorption and greater potassium excretion, but still there is unchanged potassium excretion. Then you have to explain it through the increased GFR and this increased distal tubular flow rate due to along with sodium, water will come less, water will be less reabsorbed. With the increased distal tubular flow rate, potassium secretion is again increased. You have to explain like this. Even if you can't draw the graph, it is okay, but you have to write these things. Point করে লিখে দেবে যাতে এটা চোখে পড়ে যে কি কারণে তোমার কোশ্চেনে দেওয়া আছে অ্যালডোস্টেরন কমে গেছে তাহলে পটাশিয়াম ইনক্রিজ করা উচিত, বাট ইট ডাজ নট ইনক্রিজ। ওকে, কেন? সেই ডিস্টাল টিউবুলার ফ্লো রেট কথাটা এটা লিখে দেবে and try to underline that. We'll just discuss if we have time. We'll have time because we have no biochemistry class. আমরা একটু টাইম নেব, কিন্তু we'll just discuss the questions. Don't write whatever at least I have been telling you all through the year. যে try to judge what is asked, what the question. 5 marks এর জন্য যা লিখবো, whatever I write for 5 marks, whatever that I write for 15 marks, or whatever I write no for 15 marks আমি অনেক জানি বলে 5 marks এর জন্য তাই লিখবো, then you cannot complete. Sometimes papers are lengthy, সেটা মাথায় রাখতে হবে সব সময়। সো জাস্ট আন্ডারলাইন, একটা স্যালিয়েন্ট পয়েন্ট আন্ডারলাইন করা থাকলেও তুমি যদি এই ক্ষেত্রে ডিস্টাল টিউবুলার ফ্লো রেটটা লিখতে পারো, দেন একটা স্যালিয়েন্ট পয়েন্ট আন্ডারলাইন করে থাকলেও বাকিটা এক্সামিনার আর পড়বেই না, সে ওখানেই সে তোমাকে পুরো নম্বর, পুরো মানে ফুল মার্কস তো পাওয়া যায় না রিজনিং টাইপ কোশ্চেন, লং কোশ্চেন, ডেসক্রিপটিভ কোশ্চেনে, কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটটা দিয়ে চলে যাবে। আর তুমি অনেক লিখলে there is no relevant thing, then you will not get the credit. Maximum, sometimes some examiners give pass marks বা pass marks এর চেয়ে একটু কম দিল, বাট কিছুই রেলিভেন্ট না থাকলে you may even get 0. রিজনিং এ যদি কিছুই না, this is again about calcium, this is after potassium, this is about calcium. Again see, most of it is renal handling of calcium, most of it is the proximal tubule and very less calcium ultimately goes out, 1% of the filtered load. কিভাবে হয়? proximal tubular cells এ one we called solvent drag. Do you remember solvent drag মানে কি? প্যারাসেলুলার ডিফিউশন, সলভেন্ট ড্র্যাগ। অনেকটা সলভেন্ট যখন অ্যাবজর্বড হচ্ছে প্যারাসেলুলার, প্যারাসেলুলার মিন্স ইন বিটুইন দ্য সেলস এন্ড ট্রান্সসেলুলার মিন্স থ্রু দ্য রেনাল টিউবুলার সেলস। তো প্রক্সিমাল টিউবুলে ক্যালসিয়াম বোথ প্যারাসেলুলার অ্যান্ড ট্রান্সসেলুলার। ট্রান্সসেলুলার একটা ক্যালসিয়াম এটিপিএস আছে and another is in exchange of sodium, sodium calcium ATPase. Actually there are two types, that there is both transcellular and paracellular reabsorption in the proximal renal tubular cells. এদিকে টিউবুলার লুমেন অবশ্যই এদিক থেকে ঢুকছে, এদিকে renal interstitial fluid in some pictures, তার মানে this is the blood side, peritubular capillary side, and this is the tubular lumen. lumen মানে এই জায়গাটা টিউবুলের ভেতরটা, যেখান দিয়ে ফিল্ট্রেটটা আসছে, দ্যাট ইজ দ্য টিউবুলার লুমেন এন্ড দিস ইজ দ্য ব্লাড সাইড। সো এখানে এটা দেখিয়েছে অন দ্য লেফট হ্যান্ড সাইড, এন্ড সাম পিকচারস, এই পরের পিকচারটা দিয়ে কি দেখিয়েছে, দিস ইজ ইন দ্য ডিস্টাল পার্টস অফ দ্য টিউবুলস, দেয়ার আর দ্য ক্যালসিয়াম চ্যানেলস, আবার সেই 3Na+, Ca+, বাট দিস আর দ্য ক্যালসিয়াম চ্যানেলস। ট্রান্সসেলুলার রিঅ্যাবজর্পশন ইউজুয়ালি ইন দ্য ডিস্টাল পার্টস, প্যারাসেলুলার আর হয় না, বিকজ বেশিরভাগটা প্রক্সিমাল টিউবুলেই বেশিরভাগটা হয়ে গেছে, মোস্ট সাবস্টেন্সেস প্রক্সিমাল টিউবুলেই বেশিরভাগটা হয়ে গেছে, এখানে আর সলভেন্ট ড্র্যাগ ওইসব দিয়ে হচ্ছে না, যেটুকু হচ্ছে যা হচ্ছে সেটা ট্রান্সসেলুলার হচ্ছে। TRPV5 is the name of one calcium channel. If you don't remember, don't do so. Just label, যদি কোনো ছবিও আঁকো জাস্ট লিখবে যেখানে ক্যালসিয়াম যাচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, যেখানে সোডিয়াম যাচ্ছে ENAC,
good if you write, if you don't write, just write sodium channel, but just differentiate এইটুকু কিন্তু MBBS ও expected যে তুমি চ্যানেল কাকে বলে আর কাকে পাম্প বলে, that you can differentiate, কোথায় এনার্জি লাগছে, কোথায় ডিফিউশন হচ্ছে। চ্যানেল মানে ফেসিলিটেড ডিফিউশন, যেখানে সেটা ছাড়াও হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন। এইটুকু কনসেপ্ট তুমি রাখো, সেইটা দ্যাট ইজ রিকোয়ার্ড, বাট নেমস ওকে লিভ ইট, will not get much discredit যদি ভালো বলতে পারো, ভাইভাও যদি হয়, যদি ভালো বলতে পারো, it will carry credit, but everything is not required। হ্যাঁ, what happens these days of MCQs, অনেক সময় যখন এলিমিনেশন এক্সাম হয়, এলিমিনেশন এক্সাম হলে MCQ তে চলে আসে, সেটা তো অবশ্যই এলিমিনেশন এক্সামে, এখানে কি MBBS প্রফ এক্সাম মানে হচ্ছে your result does not affect others result, তুমি যা করছো সেটাই তোমার, তুমি যা পারফর্ম করবে সেটা তুমি পাবে, যা করতে পারবে না সেটা তুমি পাবে না। এলিমিনেশন টেস্ট মানে কি, সেখানে 100 জনের মধ্যে 3 জন চান্স পাবে, 100 জনের মধ্যে 10 জন চান্স পাবে, সেখানে কিছু টাফ কোশ্চেন থাকে, যেখানে একটা চলে আসলো তুমি জানলো না, সেখানে তুমি, বাট MCQs also actually should be said analytically, too much of informative MCQs, that is not a good way to test। এখন হচ্ছে এলিমিনেশন টেস্টে অনেক কিছুই হয়, বাট ইন দ্য প্রফ এক্সাম, ইফ ইউ ইভেন ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ প্রত্যেকটা নাম মনে না থাকলেও খুব কিছু ডিসক্রেডিট হবে না, বাট অ্যাটলিস্ট যে তোমার কনসেপ্টটা আছে যে চ্যানেল কাকে বলে, ফেসিলিটেড ডিফিউশন কাকে বলে, সিম্পল ডিফিউশন কি, পাম্পটা কি, যেখানে হচ্ছে আমার এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে, কে এনার্জিটা দেবে, সেটা হচ্ছে এটিপি, এইটুকু জানতে হবে, রাইট? মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, because even the teachers, faculties will admit that 9 months এ anatomy, physiology, chemistry পড়ে এটা বিশাল কিছু জেনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, but you have to know the basic things, basic জিনিস ভুল না হলেই you are eligible to pass। this is again ক্যালসিয়ামের পর PI কি, ফসফেট। আবার দেখো ফসফেট, most of it 80% in the proximal tubule, sodium for 1 phosphate, and this is going see in the same direction, ক্যালসিয়ামে কি হচ্ছিল, অপোজিট ডিরেকশন, সো দ্যাট ইজ কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট কি, কাউন্টার ট্রান্সপোর্ট কি, সিম্পল এই জিনিসগুলো জানতে হবে। এক্সাম্পলস, মানে জেনারেল ফিজিওলজিতে এক্সাম্পলস, সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, SgTl2, SgTl1, sodium and calcium counter transport, sodium and phosphate co transport, potassium and hydrogen counter transport, H plus K plus ATPase, we'll come to it just now। আর which is the primary one, যেটাকে প্রাইমারি কনসিডার করে আমরা সব কিছু ডিসকাস করি, this is this sodium potassium ATPase, বোর্ডের দিকে তাকাও, sodium potassium ATPase, right? so this is inorganic phosphate, inorganic phosphate এটাকে কি বলে, এপিক্যাল মেমব্রেন, এদিকে টিউবুল লুমেন আছে, এই পিকচারটা থেকে উল্টে গেছে, এটা দেখাচ্ছে লেফট সাইডে টিউবুল, রাইট সাইডে লুমেন, কোনো ভুল নেই, দিস ইজ টিউবুলার লুমেন, এই সাইডটা যদি হয়, দিস পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম দিস পিকচার, এখান দিয়ে একটা, সো দিস ইজ দ্য ব্লাড সাইড, এটা কি হচ্ছে, এই যে ফসফেট ঢুকছে, বেজোলেটাল, এটাকে বলে বেজোলেটাল মেমব্রেন, যেটা ব্লাড সাইড, ওটাকে বলে এপিক্যাল মেমব্রেন, এটা তো একটা সেলের, সো এই যে বেজোলেটাল মেমব্রেনের দিকে ফসফেট কিভাবে ডিফিউজ করছে, দ্যাট মেকানিজম ইজ স্টিল আননোন। ইনক্রিজ অর ডিক্রিজ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট এক্সক্রিশন, সি ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস খুব ভালো করে তো হরমোনের সময় হয়েছে, প্যারাথাইরয়েড হরমোন, সো প্যারাথাইরয়েড হরমোন, what it does, it increases or decreases potassium concentration, plasma potassium increase করবে, so calcium excretion এর ক্ষেত্রে বললে it will decrease। so there are different mechanism, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, দুটোরই এফেক্ট আছে। ভিটামিন ডি কি করে, নিজেই ক্যালসিয়াম এক্সক্রিশন, ভিটামিন ডি ইন্টেস্টিনে কি করে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়, and it will decrease excretion, so these substances, same substance, it is affecting the same electrolyte, intestine একরকম, রেনালে একরকম, সাধারণত দেখা যায় না, so vitamin D3 itself will to try to increase calcium, so এটা কিছুটা মুখস্থের মতোই সামহার, কিন্তু মুখস্থ করার দরকার নেই, আমি যদি জানি যে এটা ক্যালসিয়াম প্লাজমায় বাড়াবে, তার মানে ক্যালসিয়াম এক্সক্রিশনের কি এফেক্ট, এটা কমাবে, ঠিক আছে। Alkalosis, acidosis is okay, leave it, but extracellular fluid volume, if there is extracellular fluid volume, then এটা কিভাবে এক্সপ্লেন করা যায়, extracellular fluid volume ইনক্রিজ করছে, তাহলে GFR ইনক্রিজ করা উচিত,
So this should increase it, যা filtered হবে সেই filtered গুলোরই তো excretion হবে, then calcium excretion may be there. Did you understand? তোমার রোল নাম্বার কত? 80 36 তোমার কত? 51. Okay, this is phosphate is again, this is easy. Dietary phosphate বাড়লে excretion increase করবে, as in case of potassium also dietary বাড়লে excrease করবে to maintain homeostasis. Parathyroid hormone, that is it decreases calcium excretion but increases phosphate excretion, and acidosis increases the excretion of both. If you don't remember all points also, these are some salient things. আমরা এটা ক্যালসিয়াম ফসফেট মেটাবলিজম প্যারাথাইরয়েড হরমোন যখন পড়েছি, প্যারাথাইরয়েড হরমোনে যা যা আমাদের পড়তে হয়েছে তার থেকে যা মনে থাকবে সেখান থেকেই বানিয়ে বানিয়ে কিছুটা লেখা যাবে। ইট ইজ নট দ্যাট হাইপারটেনশন এগুলো ছেড়ে দাও, হোয়াট এভার আর মানে এগুলো স্ট্যান্ডার্ড টেক্সট বইতে অনেক পয়েন্টস দেওয়া থাকে যে এটাতেও হয় এটাতেও হয়, নট ইউ রাইট দ্য স্যালিয়েন্ট পয়েন্টস আর ভেবে ভেবে লিখবে। প্যারাথাইরয়েড হরমোন বোন থেকে রিজর্পশন করবে, প্লাজমা ক্যালসিয়াম বাড়াবে। সো রিজর্পশন ফ্রম ক্যালসিয়াম ফ্রম বোন, তাহলে যদি ক্যালসিয়াম বাড়াতেই হয় ওকে, তাহলে ক্যালসিয়াম এক্সক্রিশন ইট উইল ডিক্রিজ। ওকে, so so parathyroid hormone has the opposite effect on calcium and phosphate excretion, but acidosis or alkalosis has the same type of effect. Acidosis, calcium potassium excretion. Acidosis means, acidosis is the sum total of processes which increase acid H plus in the blood. Acidemia যেটা করবে সেটা অ্যাসিডোসিস যে কারণেই হোক না কেন। মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়, বাইকার্বনেট কমে যায়, বাইকার্বনেট কমে যায়, দ্যাট উইল ইনক্রিজ বোথ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট excretion. And less important magnesium, এটা খুব ছোট হয়ে গেছে, আমি জানতাম ছোট হয়ে যাবে বাট এই কারণে লিখিনি, বাট ইচ্ছা করেই যে I have done it deliberately. These channels এর অনেক কিছু নাম আছে যেগুলো লাগবে না। Magnesium is also like calcium, it is mostly paracellular transport. Magnesium excretion, again if the plasma magnesium is high, excretion will increase, and it has some relation to calcium also. It has some relation to calcium excretion also. These parts are not very interesting to study. এগুলো নিয়ে magnesium excretion সম্বন্ধে খুব, how does the renal handling magnesium, খুব কিছু ইনফরমেশন এখনো আমাদের কাছে নেই। It is not research area, এখনো খুব একটা কিছু নেই, but it has some calcium বাড়লে সঙ্গে সঙ্গে magnesium excretionও বাড়ে, that is what you have seen. তিনটে শর্ট আনসার টাইপ কোশ্চেন 10 নম্বরের, দেন ইট উইল বি, টিল নাও আমরা দেখেছি বেশিরভাগ সময় এটা ডিরেক্ট কোশ্চেন থাকে, সুতরাং ওটাকে ওই হোয়াট এভার আই নো বাট স্টিল সি দ্য মার্কস। যদি 5 মার্কস হয় সেরকম ভাবে লিখবে, হোয়াট এভার ইউ নো, মানে 5টা ছবি আঁকলাম 5 পাতা ধরে লিখলাম সেটা করবে না। 10 মার্কস হলে 10 মার্কসের কোশ্চেন তো বোধহয় তুলে দিচ্ছে, আর 15 মার্কসের ডিরেক্ট আসবে না, দেন দেয়ার 15 মার্কসের কোশ্চেন বলেই দিচ্ছে দেয়ার হ্যাজ টু বি এ ক্লিনিক্যাল সিনারিও। সুতরাং আশা করা যায় সেখানে অ্যাসিড বেস ব্যালেন্স ক্লিনিক্যাল সিনারিও দিয়ে ফার্স্ট ইয়ারেই আসার কথা নয়, এখনো অবধি আসেনি। এখানে হোয়াট উই আর সিইং, বডিতে যা কি ফুয়েল, আমাদের ফুডস, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, ইনসুলিন যখন থাকছে H2O CO2, ইনসুলিন অ্যান্ড অক্সিজেন, অবশ্যই অক্সিজেন ইজ ডেলিভার্ড টু টিস্যুস, H2CO2 হচ্ছে। অ্যাসিড বেস ব্যালেন্স ডাজ নট ডিপেন্ড অনলি অন দ্য কিডনি. Kidney is one of the methods, but it is renal handling of acid base is one of the methods to maintain acid base balance of the body. It is the most important, but acid base balance যখন disturbed হয়, it takes over at a later stage. First এ কি হবে, respiratory CO2 যদি আমাদের যখন নর্মালি যখন আমাদের যা হচ্ছে, আমাদের অক্সিজেন, আমরা তো সবাই হাইপক্সিয়ায় নেই, নর্মালি ফিজিওলজিক্যালি অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড যেই তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার রেসপিরেশনের মাঝখানে, ব্রিদিং এর মাঝখানে। সো লাংস হ্যাভ, কিডনি all have a role, and also liver has also a role that will come to. কিন্তু যখন থাকছে না, ডেফিসিয়েন্সি স্টেটে কি হচ্ছে, অ্যাসিডস আর ফর্মড। সো অ্যাসিডস আর ফর্মড কি, মেটাবলিক্যালি অ্যাসিডস আর ফর্মড। অ্যাসিড যেটা ফর্মেশন হবে সেটাকে বলছে নেট এন্ডোজেনাস অ্যাসিড প্রোডাকশন। অ্যাসিডস মেটাবলিক্যালি এইরকম ভাবে অ্যাসিডস টোটাল যা যা অ্যাসিড ফর্মেশন হচ্ছে দেহে, যদি এক্সট্রা অ্যাসিড ফর্মেশন হয়, দ্যাট ইজ অ্যাবাউট 80 মিলি ইকুইভ্যালেন্টস পার ডে। হোয়াট ইজ দ্য বাইকার্বনেট, আমরা যদি বলি
বাইকার্বনেটের আমাদের তার জন্য জানতে হবে হোয়াট বাইকার্বনেট। আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য filtered load of bicarbonate, say 180 liter per day, and whatever is present in 1 liter. Bicarbonate is a base, HCO3 minus, so that is 180 liter per day into 24. Bicarbonate একটা আমরা ভ্যালু ধরি 24, it is 22 to 26, 24, সেটা করলে যা আসবে ওই 4000 এর কিছু বেশি আছে। বাট ওভার অ্যান্ড অ্যাভাব দ্যাট বাইকার্বনেট কে ছাড়াও H প্লাস মানে সবসময় বাফারিং কি দিয়ে হয়, অ্যাসিড বাফারিং, মানে বডি পিএইচ কে যে pH এর ক্ষেত্রে অ্যাসিড বেসের ক্ষেত্রে বাফারিং মানে the pH will be maintained at a constant না হলেও within a narrow range, and body pH 6.8 to 7.4 খুব narrow range এ মেইনটেইন করতে হয় 7.5. so this is showing that fecal some bicarbonate is lost through feces, but whatever is formed O2 insulin deficiency, whatever is formed net endogenous acid production, সেটা আর আমার রেসপিরেশন দিয়ে বার করে দেওয়ার কোনো উপায় নেই। so that will have to be handled by the kidney, and that there is a term called renal net acid excretion. so NEAP has to be balanced by RNA, net endogenous acid production, that cannot be handled by the lungs, এবার সেটাকে কিডনিকেই করতে হবে, that is renal net acid excretion. তার মানে bicarbonate will be reabsorbed. what happens, bicarbonate is filtered and bicarbonate has to be reabsorbed, কিন্তু bicarbonate reabsorption directly হয় না, H plus secretion হয় tubules এ, that has a role to play. সুতরাং যতটা bicarbonate 1 mole of H plus is 1 mole হিসেবে যদি ধরি, 1 unit হিসেবে যদি ধরি, মোল ছেড়ে দিল, 1 mole of H plus is counteracted, counterbalanced by 1 mole of bicarbonate, বা 1 mole of bicarbonate 1 mole of H plus. তাই 4000 এর বেশি মিলি ইকুইভ্যালেন্স যদি বাইকার্বনেট আমার ফিল্টার্ড হয়, তাহলে তত মিলি ইকুইভ্যালেন্ট অফ H প্লাস আমার খালি লাগবে, দ্যাট উইল বি রিকোয়ার্ড অনলি ফর ব্যালেন্সিং দিস বাইকার্বনেট। এন্ড এক্সট্রা কোনটা লাগবে, আমার এক্সট্রা অ্যাসিডটাকে বার করে দেওয়ার জন্য আরো H প্লাস সিক্রিশন হওয়ার দরকার হবে। দ্যাট ইজ, সেটা কিভাবে হয়, রেনাল টিউবুলার সেলস এর ভেতরে, দ্যাট সেল ইজ অলসো সেলুলার রেসপিরেশন হচ্ছে সেখানে, রেসপিরেশন ইজ নট অনলি অ্যাক্ট অফ ব্রিদিং। bicarbonate will be reabsorbed, আর এই H plus দিয়ে তৈরি হচ্ছে, that will be balancing, এই সব ব্যালেন্স করে renal net excretion of acid হয়ে it will balance the net endogenous acid production. just for before getting into it, this is the concepts of general physiology. again general physiology তে একটা there is a competency, pH and buffer systems, pH and buffer systems. so what is the chemical buffer system, blood e ki মানে বডিতে কি আছে, বাইকার্বনেট বাফার সিস্টেম, phosphate buffer system, protein buffer system. protein buffer system e hemoglobin is one side of protein, there are the plasma proteins, they are buffering the extra acids. so this left side is very simple, এই যে এখান থেকে এই সাইডটা very simple, H plus বেড়ে যাচ্ছে ধরে নিয়ে, রেসপিরেটরি মেকানিজম কি, অ্যাসিডোসিস হচ্ছে CO2 is the CO2 plus H2, H plus 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 HCO3 minus, এটা রিভার্সিবল রিঅ্যাকশন। কার্বনিক অ্যানহাইড্রেস যেখানে বেশি থাকছে সেখানে মোর ফাস্ট হচ্ছে, যেখানে থাকছে না সেখানে কম হচ্ছে, কিন্তু CO2 excretion is trying to CO2 excretion through the lungs, it is for counteracting acidosis or acidemia, সেরকম renal H plus excretion is counteracting acidemia. and what are the buffer systems in the body, plasma কে করে, interstitial fluid কে করে, mainly blood কে করে bicarbonate, কিন্তু ইউরিনে most are phosphate or ammonia. with this we just will go into the next এই next discussion টা এর উপরে, ইউরিনে কে buffers mainly phosphate and ammonia, কিন্তু blood কে bicarbonate, interstitial কে bicarbonate. okay, these are the buffers for extra acidity. আর বোনে ক্যালসিয়াম কার্বনেট prolonged metabolic acidity, leave it for now. how does the kidney handle this, মানে kidney maintain this acid base balance? so for that আমরা যা যা করেছি, আমরা বাইকার্বনেট কিভাবে অ্যাবজর্ব হয়, ফার্স্ট উই শুড নো দ্যাট বাইকার্বনেট অ্যাবজর্পশন। এগেন এই যে 4000 এর কিছু বেশি, দিস ইজ দ্য ফিল্টার্ড লোড where it comes from 180 into 24, 180 liters per day is the glomerular filtration rate, and 24 milliequivalents per liter is the ACF bicarbonate or plasma bicarbonate concentration. again 85% will be reabsorbed in the proximal tubule only, we'll see how, but it is most, যেরকম সব ইলেকট্রোলাইট সমস্ত আয়নস অ্যানায়নস ক্যাটায়নস এর ক্ষেত্রে যা দেখলাম,
most of it is in the proximal tubule. So 80%, এখানে লিখছে 85%, more or less similar, 80% and almost no bicarbonate. 4320 যদি হয়, একটা স্লাইডে ছিল 4320 এর মধ্যে খুব কম, maybe 1 milli equivalent per day is going out. 4319 is reabsorbed. কোন একটা স্লাইডে ছিল, কত নম্বর স্লাইড সেটাই এখন C43, we come back to যে স্লাইডটাই ছিল সমস্ত এই যে see this only urea আরো বেশিও হতে পারে, we discuss that. percentage of filtered load reabsorbed bicarbonate এর ক্ষেত্রে almost 100%, গ্লুকোজ এর ক্ষেত্রে পুরোই 100 দেওয়া আছে, unless it exceeds physiological limits, glucose 100%, bicarbonate 99%, 99.9. 4320 is filtered in milliequivalents per day, 4318 is reabsorbed. But তার মধ্যে সবচেয়ে বেশি কোথায় হবে, again as it is in case of others, it is the proximal tubule. So this is important. You have to explain this. যদিও what we told, if still now আমরা কি দেখেছি from the exam point of view, it is a direct question, kidney maintaining acid base balance. But if bicarbonate absorption এর সম্বন্ধে যদি লিখতে হয়, এবং sodium and water reabsorption question এসছে, bicarbonate absorption যদি লিখতে হয় কি লিখতে হবে, again consider this as the primary, maintaining the এই যে সোডিয়াম টিউবুলার সেলে কনসেন্ট্রেশন কম থাকছে, তাই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, দিস ইজ দ্য প্রাইমারি. তো সোডিয়াম রিঅ্যাবজর্পশন and this is the NaHE3 we saw earlier also when we read sodium absorption. সোডিয়াম রিঅ্যাবজর্পশন আমরা যখন ডিসকাস করেছি, it is in exchange of H+. H+ টা কোথা থেকে আসছে, টিউবুলার সেলে ইন্ট্রাসেলুলার রেসপিরেশন, H2O, CO2 formation, H2O plus CO2, that is the source of this H+, that is going out into the tubular lumen in exchange of sodium, and whatever filtered bicarbonate is there, it is combining with that to form H2CO3. Now which bicarbonate is reabsorbed, this is the most important thing here. Note, যে bicarbonate টা filtered হচ্ছে, that is combining with the H+ in the lumen and forming H2CO3, which is again forming H2 and CO2, and it is diffusing back into the tubular. কিন্তু কি হিসেবে diffusing back into the tubular cell? As CO2. That means that bicarbonate which is filtered, is that reabsorbed as bicarbonate? Yes or no? Just see it. That bicarbonate, আমরা বলছি bicarbonate reabsorption করতে হবে, এত যে বাইকার্বনেটকে বেরিয়ে যেতে দিলে চলবে না, ফ্লুইডে বডিতে বাইকার্বনেটের দরকার আছে, রিঅ্যাবজর্পশন করতে হবে, ফ্রিলি ফিল্টার্ড হয়ে যাচ্ছে, above 4000, 99% is reabsorbed. Now that bicarbonate which is reabsorbed, সে তো H+ এর সাথে যে ঢুকছে ফিল্টার্ড হয়ে, that is combining with this H+. So is that reabsorbed as bicarbonate? No. কি হচ্ছে, ইন্ট্রাসেলুলার রেসপিরেশনে CO2 plus H2 হয়ে যে H+ টা ফর্মড হয়ে লুমেনে চলে যাচ্ছে, and that bicarbonate, এই যে বাইকার্বনেটটা, that is reabsorbed. But in effect it is the same for each, এটাকে মলিকুল বলো, ইউনিট বলো, মোল বলো, নাথিং, it is not a molecule, it is an ion. For each mole of H+ formed, 1 mole of bicarbonate is reabsorbed in the proximal tubular cells. But it is not the same bicarbonate which is filtered. সে কিন্তু আবার CO2 ফর্ম করে এই সাইকেলটাকে মেনটেন করতে সাহায্য করছে, যেই বাইকার্বনেটটা প্লাজমা থেকে এলো সে হলো না, যেটা টিউবুলার সেলে ফর্মেশন হলো সে গেল, বাট কোয়ান্টিটি ইজ সেম. 1 mole of H+ is formed, that is combining with 1 mole of filtered HCO3-, but এই যে ইন্ট্রাসেলুলার রেসপিরেশনে 1 mole of H+ ফর্মেশনের সময় that bicarbonate, that is reabsorbed along with sodium, that is co-transport. The protein is NBC1. If you don't remember, just write sodium and bicarbonate co-transport. So did you get this? Proximal tubular cell কি হচ্ছে, and in the later parts, in fact it happens in the thick ascending loop of Henle also. What we saw, if in the proximal tubule it is 80%, 10% is the thick ascending loop of Henle, thick ascending loop only, thin এ হবে না, thin এ mostly water is being transported, thick এ হবে, this thick, এই 10% যেটা হচ্ছে similar mechanism. But in the later parts of
তার মানে ডিস্টাল টিউবিউল কালেক্টিং ডাক্টে কি হচ্ছে বাইকার্বনেট, it is not exactly similar mechanism, it is in exchange of chloride. এখানে কি হচ্ছে, this is proximal tubular cell, which is the most important point here, salient point, that bicarbonate which is filtered, that is not directly reabsorbed. Reabsorbed হচ্ছে that is formed in the tubular cell, that bicarbonate which is filtered is combining with H plus and then it is becoming CO2 and then it is CO2 or CO2 directly diffuse করতে পারছে। কে চ্যানেলস কে আছে, ওয়াটার ডিফিউশন চ্যানেলস কে আছে, aquaporins. In proximal tubular cell is mainly AQP1. How many AQPs are till date? এখনো অবধি 13. ইনফ্যাক্ট কোনো আগের এডিশনের স্ট্যান্ডার্ড বই পড়লেও 12, বাট লেটেস্ট এডিশন যা বেরিয়েছে তাতে 13 aquaporins. In the later parts, this is what is happening in the intercalated cells. What are the cells of the collecting ducts? Principal cells, intercalated cells. Principal cells are mainly, we told, are handling the sodium reabsorption. Intercalated cells, acid base balancer. So there are two types of intercalated cells, A and B. একটাই কি হচ্ছে H plus secreting A type of intercalated cells. These we discussed. Intercalated cells anatomy যখন কেন আমরা 7টা 8টা ক্লাস ধরে ফার্স্ট পার্টটা করেছিলাম, অ্যানাটমি 3টে ক্লাস কেন করেছিলাম, বিকজ দিস আর ইম্পর্টেন্ট। এই ডিসকাশনগুলো ইন্টারক্যালেটেড সেলসে অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্টারক্যালেটেড এ অর আলফা, দ্যাট ইজ H প্লাস সিক্রিটিং সেল। কিভাবে হচ্ছে H প্লাস সিক্রিশন? টু মেথডস, ওয়ান ইজ H প্লাস ATPase. VATPase means that stands for vacuolar, V for vacuolar, এখানে V is for vacuolar. It is, if you don't write vacuolar ATPase, just write is H plus ATPase. Energy H plus আবার চলে আসছে সেম HCO3 minus, proximal tubule বেশিরভাগটা রিঅ্যাবজর্পশন হবে, যা থাকছে ফিল্টার্ড চলে যাচ্ছে লুমেনে in the later parts of the tubules, that will combine again similarly CO2 H2O হয়ে এই যে HCO3 minus formed in the intracellular respiration এ যে HCO3 minus এসছে CO2 plus, that is reabsorbed, বাট এখানে মেকানিজমটি কি, কাউন্টার ট্রান্সপোর্ট উইথ Cl মাইনাস। ওখানে মেকানিজম কি ছিল, কো ট্রান্সপোর্ট উইথ প্রক্সিমাল টিউবুলার সেলে, কো ট্রান্সপোর্ট উইথ সোডিয়াম NBC1, if you don't remember, write sodium bicarbonate co-transport. Here it is chloride bicarbonate counter transport, right? And chloride is also counter chloride. Here the function of chloride is just to reabsorb the bicarbonate. Chloride এর সাথে reabsorption হতে হবে, ওখানে ওই চ্যানেল আছে। ক্লোরাইড ইটসেলফ আবার ব্লাডে ফিরে যাচ্ছে, কিভাবে? থ্রু আ ক্লোরাইড চ্যানেল। ডোন্ট হ্যাভ টু রিমেম্বার নেমস, রাইট? ক্লোরাইড চ্যানেল, ওকে। আরেকটা কিভাবে H প্লাস, হোয়াট এভার H প্লাস ইজ ফর্মড, দুভাবে যাচ্ছে, একটা H প্লাস ATPase দিয়ে, আরেকটা হচ্ছে H প্লাস K প্লাস ATPase. পটাশিয়াম ইজ গোয়িং ইনটু দ্য সেল, হাইড্রোজেন ইজ গোয়িং আউট, ওকে। পটাশিয়াম ইজ গোয়িং ইনটু দ্য সেল, হাইড্রোজেন ইজ গোয়িং আউট। সো whenever there is sodium water reabsorption, aldosterone, তখন পটাশিয়াম সিক্রেটেড হয়। আর H প্লাস K প্লাস ATPase এ H প্লাস যখন টিউবুলার লুমেনে চলে যাবে, তখন পটাশিয়াম উইল বি গোয়িং ইনটু দ্য টিউবুলার সেল। So this is what is happening in the A type of or alpha type of intercalated cells. What is happening in the beta type of intercalated cells? HCO3 minus secretion. And we had discussed it, HCO3 minus secretion. Here also পেনরিন বলে যেটা দেখা যাচ্ছে, আর কোথায় আছে, থাইরয়েড হরমোন, নট অনলি উইথ Cl মাইনাস, আয়োডাইডের সাথেও এক্সচেঞ্জ হয়। থাইরয়েড হরমোন এক্সক্রিশনে, থাইরয়েড হরমোন ফরমেশনে পেনরিনের রোল আছে। সো পেনরিন এখানে কোথায় থাকে, এটা হচ্ছে যখন অ্যালকালোসিস, যখন আমার বাইকার্বনেট বের করে দেওয়ার দরকার হবে, তখন এই CO2 H2O হয়, দেন বিটা ইন্টারক্যালেটেড সেলস টেক ওভার। CO2 H2O হয়, বাইকার্বনেটটা বেরিয়ে যাবে, and H plus, সেক্ষেত্রে বিটা ইন্টারক্যালেটেড সেলসে এই ভ্যাকুলার ATPase টা কোথায় থাকছে, ইট ইজ ইন দ্য বেজোল্যাটারাল মেমব্রেন। যখন H plus বের করে দিতে হবে, যেটা হচ্ছে আলফা ইন্টারক্যালেটেড সেলের কাজ, দেয়ার VATPase or simply H plus ATPase is in the apical membrane, আর বাইকার্বনেট রিঅ্যাবজর্বড হয়ে যাচ্ছে with exchanging with Cl minus, again that Cl minus is reabsorbed through basolateral membrane দিয়ে, Cl minus চ্যানেল দিয়ে, ক্লোরাইড চ্যানেল দিয়ে। আর যখন আমার বেস বের করে দেওয়ার দরকার হচ্ছে, দ্যাট ইজ ইট হ্যাজ টু গো আউট ইন ইউরিন, হু টেকস ওভার, বিটা ইন্টারক্যালেটেড সেলস। কে আছে, পেনরিন আছে এপিকাল মেমব্রেনে, আর H প্লাস কে নিয়ে নেওয়ার জন্য দ্যাট VATPase, H plus ATPase is
they are in the basolateral membrane. So this is অন্তত এই জায়গাটা আমি সব I don't ask you to draw all the pictures, just write অন্তত এই জায়গাটা ছোট করে just square করে এঁকে নিলেও হবে. So this will, this is bicarbonate reabsorption যদি আলাদা কোশ্চেন আসে বা bicarbonate is handling by the later parts collecting drugs কিভাবে হচ্ছে তাহলে you will require this. But if it is simply acid base balance তাহলে এটাকেই ছোট করে মেনশন করতে হবে. How does the kidney, কারণ acid base balance এ আরো কিছু পয়েন্টস আছে. If it is about bicarbonate reabsorption, don't take pictures, please draw. এটা আমি প্রথম দিন থেকে বলেছি, পিকচার নেবে না ক্লাসের মধ্যে, যদি আঁকতে হয় এঁকে নাও, এমনি তোমাদের যে বই পড়ো সে বইতেই পাবে যে কোথায় কোনটা থাকছে. এখানে VH প্লাস ATPase একটায় থাকছে আলফা ইন্টারক্যালেটেড সেলে এপিক্যাল মেমব্রেনে, সঙ্গে কে থাকছে H প্লাস K প্লাস ATPase থাকছে. আর বাইকার্বনেট রিঅ্যাবজর্বড হচ্ছে ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেটের, মানে ক্লোরাইডের সাথে কাউন্টার ট্রান্সপোর্ট হয়ে আর ক্লোরাইডটা আবার বেরিয়ে চলে যাচ্ছে. আর in beta intercalated cells pendrin is there in the apical membrane for secretion of bicarbonate, and H plus ATPase থাকছে হচ্ছে বা VATPase, যেটা V is for vacuolar, that is in the. So this is how is acidemia hole buffering with bicarbonate, but bicarbonate is the principal buffer in blood and interstitial fluid. We are coming next ki je phosphate and ammonia buffers are mainly for the renal excretion of extra acid, that is net endogenous acid production. তার জন্য phosphate buffer আর ammonia buffer will be required. Write all names. AE1 don't write chloride bicarbonate exchanger, that will suffice. কারণ এত একটা ছবি দেখে মনে হতে পারে সহজ, ঠিক আছে AE1 একটা AE1 মনে রাখবো, কিন্তু এতগুলো নাম মনে পড়ার পর সব কিন্তু মনে থাকবে. This is only the first year of your prof. পড়তে পড়তে নিজেদেরই বুঝতে হবে যে কোনটা আমার মাস নো এরিয়া আর কোনটা হচ্ছে বলতে পারলে ভালো, না বলতে পারলেও দ্যাট উইল নট গিভ টু মাচ ডিসক্রেডিট, তার জন্য ফেল করে যাবে. কিন্তু তুমি যদি চ্যানেল পাম্পের ডিফারেন্স না বোঝো, এনার্জি মিডিয়েটেড মানে ক্যারেজ এনার্জি মিডিয়েটেড কোনটা এনার্জি মিডিয়েটেড না, সিম্পল ডিফিউশনের এক্সাম্পল, এগুলো যদি না বলো দেন দ্যাট মে লিড টু ডিজাস্টার, সেটা ফেল করাতে পারে. বাট নলেজের কোনো শেষ নেই, এভরিথিং উইল নট ফেল ইউ. সো again in the exam don't write whatever you know, see the marks of the question, what is required, salient points লিখবে, answer complete করবে. ওকে, এটা হয়েছে. সো আমরা কি বলছি, নেট ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশন কথাটা আমরা বলেছি. সো নট অনলি বাইকার্বনেট, ফসফেট বাফার আর অ্যামোনিয়া বাফার আসবে. সো ইফ বাইকার্বনেট ইজ ফিল্টার্ড, ইউজুয়ালি under physiological conditions bicarbonate is not filtered. What is net urinary acid excretion? H plus hydrogen acid excretion, hydrogen মানে proton বা acid excreted as titratable acid. Titratable acid মানে কি, that is titration মানে কি কেমিস্ট্রিতে, that can be measured against a, যদি অ্যাসিডের ক্ষেত্রে হয় measured against a known base. ইউরিনকে আমরা যদি অ্যানালাইসিস করি বায়োকেমিক্যালি, অ্যানালাইসিস করার সময় অ্যাসিড অ্যানালিসিস করলে কি কি দিয়ে, নোন বেস যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সেটাকে রিঅ্যাকশন করাতে হবে. এবার একটা স্ট্যান্ডার্ড কেমিক্যাল রেজাল্টস আছে যেটা কেমিস্ট্রি, যারা কেমিস্ট্রি নিয়ে চর্চা করেন তারা জানেন যে কি আছে, সেটার একটা এন্ড পয়েন্ট থাকে. একটা রিঅ্যাকশন হলো যেটা ক্লাস 11-12 ইউ হ্যাভ ডান ইট রিসেন্টলি, আমি বহু বছর আগে করেছিলাম, যে সেখানে একটা কালার এলো, তাহলে আমি বুঝতে পারলাম সেই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে. এইভাবে সেইটা ওই বেসটাকে আমি মেজার করলাম, মানে বেসটার মেজারমেন্ট আমার জানা আছে, তাই দিয়ে আমার কতটা অ্যাসিড ছিল সেই মেজারমেন্টটা বেরোলো. এইভাবেই তো টাইট্রেশন হয়. আই হ্যাভ ফরগটেন দ্য ডিটেলস, আই হ্যাভ ডান ইট মেনি ইয়ার্স এগো, মোর দ্যান 20, তো 20 বছরের বেশি আগে করেছি. বাট ইউ যারা রিসেন্টলি কেমিস্ট্রি পড়ে এসছো তারা এগুলো ল্যাবে করেছো. সো সেইভাবে সেই টাইট্রেটেবল অ্যাসিড মেনলি ইন দ্য ফর্ম অফ ফসফেট বাফার দিয়ে যখন হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে ফসফেটের সঙ্গে বাফারিং হয়ে সেটাকে মেজার করা যায়, দ্যাট ইজ টাইট্রেটেবল অ্যাসিড. অ্যান্ড হোয়াট এভার গোজ আউট উইথ অ্যামোনিয়া দ্যাট ইজ নট কনসিডার এবং টাইট্রেটেবল অ্যাসিড, কারণ টাইট্রেটেবল অ্যাসিডের তার যা কেমিক্যাল ফিচার্স যা থাকে সেটাকে আমরা টাইট্রেশন করে মেজার করতে পারি না. সো সাম হাইড্রোজেন গোজ আউট আর সাম না, দ্যাট ইজ প্রিন্সিপাল, দ্যাট ইজ দ্য
most important way in which hydrogen is going out. Extra hydrogen, কোন extra hydrogen? যে 40, 60, 80 মিলি ইকুইভ্যালেন্স, খুব অ্যাসিড বেসড ফুডস যদি আমরা খাই, অ্যাসিড বেসড ডায়েট, ওই যে এক্সট্রা অ্যাসিডটা সেটা হয় ফসফেট বাফার দিয়ে বেরোবে, বাইকার্বনেট বাফারিং কিডনিতে কি রোল, খালি মেইনলি বাইকার্বনেটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু এক্সট্রা অ্যাসিড যেটা বেরিয়ে যেতে হবে ইন এক্সেস অফ ওই যে 4320 বাইকার্বনেটকে যেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, সেই H+টা কিভাবে বেরিয়ে যাবে, আইদার বাই ফসফেট অর বাই অ্যামোনিয়া। এবার তুমি বলবে যে আরে তুমি কেন, আমরা সবাই বলবো প্রথমবার যখন জানবো জিনিসটাকে যে হোয়াই এটাকে কেন করতে হবে, হাইড্রোজেন হয়েই তো বেরিয়ে যেতে পারে। কিন্তু ইউরিন পিএইচ, পিএইচ মানে কি, পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ H+ কনসেন্ট্রেশন। ইউরিন পিএইচ যদি 4.5 এর, এক তো বার্নিং সেন্সেশন, এগুলো তো ক্লিনিক্যাল ফিচার্স, ছেড়ে দাও, দ্যাট উইল বি ক্লিনিক্যালি, দ্যাট ইজ মানে ইট উইল, হিউম্যান বডি ইজ নট এবল টু টলারেট। ইউরিন পিএইচ সিম্পল H+ হয়ে যদি বেরোতে যায়, সেটা রেনাল টিউবুলার সেলটাকেই নষ্ট করে দেবে। H+ হয়ে বেরোতে, H+ হ্যাজ টু বি বাফার্ড। বাফারিং এর কেন দরকার, H+ যদি কমতেই বাড়তেই থাকে, pH কমতেই আছে, body does not, renal tubular cells itself does not has the ability to tolerate beyond maybe 4.5. so urine pH যদি মোটামুটি 6 এরকম মেইনটেইনড হয় ভালো, ম্যাক্সিমাম কতটা টলারেবল 4.5, তার নিচে নয়। so H+ has to be buffered with phosphate or ammonia, যা দিয়ে হয়ে বেরোতে হবে। অ্যামোনিয়া যদি হয় it will go out as NH4+, ফসফেট যদি হয় তাহলে it will go as H2PO4 by diphosphate. so titratable acid সেই 30 to 50 দুটোই লিখছে, it is almost 50% is titratable acid, 50% is ammonia. HCO3 কি লিখছে, usually negligible in urine. HCO3 actually mostly it is under physiological conditions, এই যে 1% ও হবে না, 4320 মিলি ইকুইভ্যালেন্স হলে 4318 to 19 will be reabsorbed, very negligible in urine. যদি 0 হয় তাহলে এই পার্টটা বাদ চলে যাবে, নেট ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশন। কেন এখানে বেসকে দিয়ে অ্যাসিড এক্সক্রিশনকে এক্সপ্লেন করছে, বিকজ অ্যাডিং অর সাবট্রাক্টিং 1 HCO3 minus from the extracellular fluid means subtracting or adding H+. it is equivalent to বেস যেই মাইনাস হচ্ছে 1 mole of H+ for 1 mole of HCO3 minus. so HCO3 minus যদি বেরিয়ে যায়, that is equivalent to adding 1, কারণ ব্লাডে কে বাইকার্বনেট, এক্সট্রাসেলুলার ফ্লুইডে কে বাইকার্বনেট বাফার, ব্লাড অ্যান্ড ইন্টারস্টিশিয়াল কে বাফার, মেন বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট বডিতে কমে যাওয়া মানে আমার অ্যাডিশন অফ সিমিলার, একদম সেম অ্যামাউন্ট অফ H+, সিমিলার মোলসের টার্মসে ধরলে সেম মোল অফ H+, সেম ইউনিটস অফ H+। সো নেট ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশন যেটা আমার বাইকার্বনেট যদি বেরিয়ে চলে যায়, এক্সক্রিশন অফ ফিল্টার্ড H2O3, দ্যাট ইজ সেম অ্যাজ অ্যাডিং H+ টু দ্য বডি। আর যদি আমি কনজার্ভ করতে পারি, দ্যাট ইজ সেম অ্যাজ এক্সক্রিটিং acid out of the body. so this is how it occurs through phosphate buffer. খুব কঠিন নয়, আমরা যখন এটা বুঝে গেছি, HCO3 মাইনাসটা বুঝে গেছি, ফসফেটটাও একই ভাবে কি হচ্ছে, এখানে H2CO3, HCO3 মাইনাস হচ্ছে, এখানে কি দেখিয়েছে, লুমেনটা এই সাইডে দেখিয়েছে, রাইট সাইডে, রেনাল ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা বাঁ দিকে, তাহলে HCO3 মাইনাস ইজ reabsorbed, ডিটেলস আর দেখাইনি, সোডিয়াম পটাশিয়াম ATPase ইজ দ্য প্রাইমারি ওয়ান। আর কি, যে H+টা বেরিয়ে চলে যাচ্ছে, দিস এক্সট্রা অ্যাসিড এই যে বেরোবে NaHPO4, দিস ইজ দ্য ফসফেট বাফার। আমরা কি লিখি, HPO4 2-, কখনো NaHPO4 অথবা H2PO4-। সোডিয়াম সল্টটা হিসেবে না লিখলেও ইউ ক্যান রাইট সিম্পলি NaHPO4, না লিখে ইউ ক্যান রাইট HPO4 2-, দ্যাট বা HPO4 2, আর H+ এর সাথে অ্যাডিশন হয়ে H2PO4- হয়ে বেরিয়ে চলে যায়। ইনস্টেড অফ শোয়িং দ্য সোডিয়াম সল্ট, ইউ ক্যান শো ইট লাইক দিস, কিন্তু সোডিয়াম রিঅ্যাবসর্পশন। সো দিস ইজ দ্য বাফার। কম্বাইন করে কি হবে, না সরি ভুল লিখলাম, H2 নয়, ওখানে 2 নয়, HPO4, this is the buffer. এটা 2-, right? you can show it like this, but কি আমরা দেখাচ্ছি, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার যার নাম হচ্ছে NHE3, কখনো NHE1, it is NHE3, মনে থাকার দরকার নেই, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার লিখবে, যেহেতু ওটাকে দেখাচ্ছে সেহেতু এখানে সোডিয়ামটাকেও দেখাচ্ছে, ঠিক
ঠিক আছে, দ্যাট ইজ Na2HPO4, HPO4 তো 2 মাইনাস, NaHPO4 টা কিন্তু কোনো স্টেবল মলিকুল নয়, দুটো Na, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড সল্টটাকে দেখাতে হলে প্রথমে কি দেখাতে হবে, আরো উপরে কি দেখাতে হবে, Na2HPO4, তার থেকে একটা Na ঢুকছে, তার বদলে একটা H প্লাস বেরোচ্ছে, আর ওই যে ইন্টারমিডিয়েট NaHPO4 হলে কি জিনিসটা ব্যালেন্স হচ্ছে, HPO4 তো 2 মাইনাস, সুতরাং দুটো Na হতে হবে, Na2HPO4 তার একটা সোডিয়াম ঢুকে যাচ্ছে হাইড্রোজেনের এক্সচেঞ্জে, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট কেমিক্যাল রিঅ্যাকশনস ইনঅর্গানিক কেমিস্ট্রি। এগেন ইউ শুড নো বেটার দেন মি কিভাবে কি হচ্ছে, যদি জানা থাকে, আর না হলে কেমিস্ট্রি যারা কিভাবে ইন্টারমিডিয়েট রিঅ্যাকশন কিভাবে হচ্ছে সেইটা কেমিস্ট্রি যারা ডিল করেন, যে ইন্টারমিডিয়েট, এই যে NaPHPO4 এটা তো স্টেবল কম্পাউন্ড হওয়ার কথা নয়, কারণ HPO4 ইজ 2 মাইনাস, দুটো Na হতে হবে, তাহলে তার একটা Na হাইড্রোজেনের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, আরেকটা হাইড্রোজেনকে বের করে নিয়ে যাচ্ছে, রাইট। সল্ট যদি, তাই জন্য সল্ট দেখাতে যদি কনফিউজিং কিছু মনে হয়, আমি নিজেই যখন পড়েছি দিস থিংস, তুমি কেমিস্ট্রির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাহলে জানার তো কোনো শেষ নেই, সেখানে তোমাকে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে সেটা আবার বুঝতে হবে, সেটা না বুঝে don't show the sodium, just show that H plus আর HPO4 2 minus, it is going out as H2PO4 minus. So this is buffering by phosphate, buffering by ammonia কিভাবে, বায়োকেমিস্ট্রিতে কি পড়েছো, কোথা থেকে আসে, you will tell it baby, urea cycle তো হ্যাঁ, গ্লুটামিন থেকে আসে অ্যামোনিয়া, তাহলে গ্লুটামিন লিভার থেকে কোথা দিয়ে আসবে, গ্লুটামিন ফ্রিলি ফিল্টার হবে না, গ্লুটামিন পেরিটিউবুলার ক্যাপিলারিজ দিয়ে রেনাল টিউবুলার সেলে আসবে, ইন দা লেটার পার্টস অফ দা রেনাল টিউবিউল। সো ফর ইচ গ্লুটামিন মলিকুল দুটো বাইকার্বনেট ফর্মড হয়ে রিঅ্যাবজর্বড হচ্ছে, এখানে বাইকার্বনেট সোর্স কি, সো সোর্সেস অফ বাইকার্বনেট, যখন আমরা বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করছি, হুইচ বাইকার্বনেট ইজ রিঅ্যাবজর্বড, হুইচ ইজ ফর্মড ডিউ টু ইন্ট্রাসেলুলার রেসপিরেশন ইন টিউবুলার সেল। ফসফেট বাফারে পড়ছি, সেখানেও তাই, ফসফেট বাফারিং হচ্ছে of extra acid plus this is called, আর এখানে যেখানে প্রক্সিমাল টিউবুলার বাইকার্বনেট অ্যাবসর্পশন হচ্ছে, সেখানে কি হচ্ছে, 1 mole of bicarbonate filtered, even if that mole is not reabsorbed, that particular molecule গুলো reabsorbed হচ্ছে না, কিন্তু 1 mole এর জন্য 1 mole bicarbonate reabsorbed হচ্ছে, তাই তো, 1 mole bicarbonate filtered, so is any new bicarbonate formed, no, কিন্তু এখানে কি হচ্ছে, নিউ বাইকার্বনেট ইজ ফর্ম, কারণ এখান থেকে টিউবুলার লুমেনে কোনো বাইকার্বনেট ইউজড আপ হচ্ছে না। হোয়াই ইজ দি নিউ বাইকার্বনেট রিকোয়ার্ড, বিকজ ইট ওয়াজ অ্যাকচুয়ালি, এই যে বডিতে যখন এক্সট্রা অ্যাসিড ঢুকছে আমরা বার করে দিচ্ছি, বাট দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একটা ডাইনামিক প্রসেস, ব্লাডেও তো আমার H প্লাস বেড়ে যেতে দেওয়া চলবে না, অ্যাসিড হতে দেওয়া চলবে না, সেটা নিউট্রালাইজ করতেও তো কিছু বাইকার্বনেট লাগছে, সেই নিউ বাইকার্বনেট সোর্সকে, সো কিডনি ইজ ডুইং দ্যাট, এই নিউ বাইকার্বনেট ফরমেশন ইন দা রেনাল টিউবুলার সেল এইভাবে হচ্ছে যখন এক্সট্রা অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে ফসফেট বাফার দিয়ে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? সো দিস ইজ নিউ বাইকার্বনেট, বাইকার্বনেট অ্যাবজর্পশন ইট ইজ রিঅ্যাবজর্বড, বাট দেয়ার ইজ নো নিউ বাইকার্বনেট ফরমেশন। আর গ্লুটামিন মলিকুল দিয়ে যখন হচ্ছে কি হচ্ছে, ফর ইচ গ্লুটামিন মলিকুল 2 নিউ বাইকার্বনেটস। এবার গ্লুটামিনের স্ট্রাকচার আমিও এখন ভুলে গেছি, স্ট্রাকচার এ করলে দেখা যাবে গ্লুটামিন থেকে বাইকার্বনেট আসছে আর NH4 প্লাস আসছে, এই NH4 প্লাস ইন দ্য প্রক্সিমাল টিউবুলার সেলস, NH4 প্লাস ইজ কাউন্টার ট্রান্সপোর্টেড উইথ সোডিয়াম, রাইট, প্রক্সিমাল টিউবুলার সেলে NH4 প্লাস কাউন্টার ট্রান্সপোর্টেড উইথ সোডিয়াম, সেম সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার দ্যাট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অলসো ট্রান্সপোর্টিং NH4 প্লাস অলসো। এই NH4 প্লাস যদি বেরিয়ে যায় আমার এক্সট্রা অ্যাসিডটা বেরিয়ে চলে যাচ্ছে, দিস ইজ ইন দ্য প্রক্সিমাল টিউবুলার সেল। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন দ্য কালেক্টিং ডাক্টস, সো মোস্টলি প্রক্সিমাল টিউবুলার সেলে আমার NH4 প্লাস বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু কালেক্টিং ডাক্টসে দ্য প্রসেস ইজ সামওয়াট ডিফারেন্ট। এখানে আবার কি হচ্ছে, নিউ HCO3 কোথা থেকে আসছে, H2CO3 ইন্টারসেলুলার রেসপিরেশনে, যে এই যে প্রক্সিমাল টিউবুলার সেলে সোডিয়াম এই NH4 প্লাসটা টিউবুলার লুমেনে বেরিয়ে আসছে, হোয়াট ইজ দ্য ফেট অফ দ্যাট, কোথায় বেরিয়ে আসছে, লুমেনে, তো এই লুমেনে বেরিয়ে এসে দিস মেবি অ্যাজ NH4Cl, দিস গোজ ডাউন দ্য লুমেন, গিয়ে আপ টু থিক অ্যাসেন্ডিং লিম্বে আবার মেডালারি ইন্টারস্টিশিয়ামে রিঅ্যাবজর্বড হয়ে
this is again secreted into the lumen in the collecting ducts. সেখানে কি হয়, as ammonia it diffuses out, কারণ অ্যামোনিয়া সেল মেমব্রেনে অ্যামোনিয়া ফ্রিলি ডিফিউজেবল, অ্যামোনিয়াতে ডিফিউজ হয়ে এই যে H+ যেটা আসছে কার্বন সেলুলার রেসপিরেশনে, সেই H+ এরকে এক্সট্রা অ্যাসিড দিয়ে আবার বেরিয়ে চলে যায়। সো দিস ইজ সামহাট বিট কমপ্লিকেটেড দ্যান দ্য ফসফেট বাফার সিস্টেম। প্রক্সিমাল টিউবুলার সেলে একরকম ভাবে হচ্ছে, কর্টিক্যাল কালেক্টিং ডাক্টসে একরকম ভাবে হচ্ছে। ইফ ইউ কনফিউজ ইট ইভেন ডিউরিং দ্য এক্সাম, you just write for at least এইটা লিখবে যে for each molecule of glutamine we are getting 2 new bicarbonates and NH extra acid is going through the ammonia buffer is going out through NH4+। যদি পুরো জিনিসটা কনফিউজ হয়ে যায়, প্রক্সিমাল টিউবুলার এখানে কিন্তু আলাদা, কর্টিক্যাল কালেক্টিং ডাক্টে মেকানিজমটা আলাদা, বাট হোয়াট ইজ কমন যে একটা গ্লুটামিনের জন্য 2 HCO3- দুটো মোল অফ HCO3- আমি পাচ্ছি বাইকার্বনেট, নিউ বাইকার্বনেট, অ্যান্ড H+ is ultimately secreted as NH4+। এখানে ATP দেখাচ্ছে, তাহলে এই H+ এটার নাম কি, এই প্রোটিনটার, এই ক্যারিয়ারটার ভ্যাকুয়ালার ATPase, H+ ATPase, যেহেতু ATP দেখাচ্ছে, সিম্পলি না লিখলে খালি H+ ATPase, রাইট? So total acid, how does the kidneys maintain acid base balance? এই যে আমরা বাইকার্বনেট রিঅ্যাবজর্ব থেকে শুরু করলাম, বা কিডনিজ হ্যাভ আ, মানে গ্রে এইভাবে তো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে, কিডনিজ হ্যাভ আ মেজর রোল, কিন্তু লাংসে যেটুকু রোল ছাড়া যখন বডিতে O2 ইনসুলিন নেট এনজোনেন্স অ্যাসিড প্রোডাকশন, তাহলে এতটা লিখতে হবে 10 নম্বরের জন্য, কিন্তু খালি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন আসলে তাহলে ওই পার্টটুকু লিখতে হবে, ফসফেট আর অ্যামোনিয়া বাফারের সম্বন্ধে লিখতে হবে না সেক্ষেত্রে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি, বিট কমপ্লিকেটেড। না মনে থাকলে অ্যাটলিস্ট গ্লুটামিন থেকে দুটো বাইকার্বনেট, নিউ বাইকার্বনেট হচ্ছে, নিউ বাইকার্বনেট কোন বাফারিং এর ক্ষেত্রে হবে, ফসফেট বাফারিং অ্যান্ড অ্যামোনিয়া বাফারিং। গ্লুটামিনের ক্ষেত্রে দুটো বাইকার্বনেট হচ্ছে, এই NH4+ সোডিয়ামের সাথে এক্সচেঞ্জে বেরিয়ে চলে যাচ্ছে প্রক্সিমাল টিউবুলে, যেটা এই ঘটনাটা ঘটার পর হোয়াট ইজ হ্যাপেনিং, এগেইন ইট ইজ সিক্রেটেড ইন দ্য অ্যাসেন্ডিং লিম্বস, সরি নট সিক্রেটেড, it is reabsorbed in the ascending limbs and again secreted into the collecting ducts, intracellular respiration দিয়ে NH4+ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ultimately it is excreted। কিন্তু যেই NH4+ is formed in the proximal tubule, it is not directly excreted। কিন্তু সামারি করলে কি হচ্ছে, একটা গ্লুটামিন মলিকুলের জন্য HCO3- দুটো আর দুটো NH4+, NH3H+ কে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, and this is accounts for 50% of this net acid, almost around 50% of net acid excretion, এবং এর ক্যাপাবিলিটিও হাই। যদি H+ অনেক বেড়েও যায়, up to 500 milliequivalents of H+ ও this system it can carry it out, ammonia। so ammonia is important, যেটা ফসফেট বাফারের অতটা ক্যাপাবিলিটি নেই। এখানে H+ এই যে 80 মিলিইকুইভ্যালেন্স আমরা বলছি, আরো অ্যাসিডিক ডায়েট বা আরো মেটাবলিজম হয়ে যদি অ্যাসিড তৈরি হয়, দেন ইট ক্যান টেক আউট দিস অ্যামোনিয়া বাফার, ক্যান টেক কেয়ার আপ টু 500 মিলিইকুইভ্যালেন্স। তারও উপরে যদি হয় তখন তো ডিসব্যালেন্স হলোই, যতক্ষণ পারবে বডি করে যাবে, তাহলে তখন কে করে, অ্যামোনিয়া। কিভাবে হয়, হাউ ডাজ এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউমের ডাইরেক্ট নেই H+ এর উপর, সোডিয়ামের উপর আছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনের উপর আছে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম। সেই যে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার, যখনই এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমে যাবে তখন কি হবে, সোডিয়াম অ্যাবজর্পশন কমবে না বাড়বে। হাইড্রোজেন সিক্রিশন হচ্ছে কার দিয়ে, মূলত মোস্টলি প্রক্সিমাল টিউবুলার সেলে কাকে দিয়ে হচ্ছে, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার, সুতরাং ওইটুকু তো কমবে, তখন সোডিয়াম ইনক্রিজ মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন, হ্যাঁ এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, সো হাইড্রোজেন এক্সচেঞ্জার বাড়বে। সো বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, যেখানেই যেটাই whatever is the effect on H+ secretion is the opposite effect on bicarbonate reabsorption. Angiotensin 2 aldosterone has direct effect, angiotensin 2 কি করে বা aldosterone কি করে, what is the direct effect of এই সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার যেটা আমরা বলছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, PCTL প্রক্সিমাল টিউবুলার সেলসে, who has direct effect angiotensin, তাহলে ওটা বাড়বে, আর angiotensin 2 কমে গেলে কমবে। হাইপোক্যালিমিয়াতেও H+K+ ATPase এক্সচেঞ্জার, ওই যে এটা আছে, হাইপোক্যালিমিয়াতে বডি হ্যাজ টু কনজার্ভ পটাশিয়াম, তাহলে কাকে বার করে দেবে, সোডিয়াম, হাইড্রোজেন। যেখানে আমরা দেখলাম, কোথায় দেখলাম,
এখানে যদি পটাশিয়াম আমাকে অ্যাবজর্ব হতে হয় তাহলে হাইপোক্যালিমিয়াই তো বডি ট্রাই করবে পটাশিয়াম কনজার্ভ করার, তাহলে H+ secretion will be increased. So these are the some regulating factors. Question হিসেবে যে যেমন তোমাদের রেসপিরেশনে আছে রেগুলেশন অফ রেসপিরেশন বা রেগুলেশন অফ ব্লাড প্রেশার, রেগুলেশন অফ হাইড্রোজেন সিক্রিশন অ্যান্ড পটাশিয়াম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হিসেবে কোশ্চেন হিসেবে কোনোদিন আসেনি। তো টোটাল অ্যাসিড বেস ব্যালেন্সে দু একটা পয়েন্ট ইউ ক্যান মেনশন, 1 or 2 points you can mention at the last. If the question again comes directly, how does the kidney maintain the acid base balance of the body? 1 or 2 regulating factors, it directly comes from the একটা point directly comes from the functions of angiotensin 2. One of the functions of angiotensin 2 is a vasoconstriction, হ্যাঁ এগুলো aldosterone secretion, acts on the circumventricular organs, আমরা যা যা পড়েছি angiotensin 2 এর কাজ, তার একটা ডিরেক্ট কাজ হচ্ছে সোডিয়াম, it affects the sodium hydrogen exchanger in the proximal convoluted tubule. So I think when you have studied respiratory system যখন হয়েছে acidosis alkalosis কিছু ডিসকাশন হয়েছে, acidemia is increase of acid in blood and alkalemia is decrease of increase of alkali in blood base. Acidosis ki the underlying processes which lead to acidemia, alkalosis is the underlying processes refer to the underlying processes which lead to alkalemia. So sometimes in the auspice also you will face questions, এখন ফিজিওলজিতেও এবং মেডিসিনে পড়ে তো বটেই, যে অ্যাসিডোসিস how we will differentiate. pH, normal pH is plasma blood pH 7.4, normal H+, normal PCO2 quantity, normal H+ is 40 milliequivalents per liter, PCO2 some values you should remember, PCO2 HCO3 minus, mostly at least in the first year it is usually given in the questions, এমনকি MCQ তে কিছু ক্যালকুলেট করা থাকলেও দেওয়া থাকে, কিন্তু যদি না দেওয়া থাকে এগুলো খুব স্ট্যান্ডার্ড ভ্যালুস, তাই জন্য আমরা which what we saw, এই স্লাইডটা একবার দেখানো হয়েছিল, এটা একটা চার্ট, এই চার্টটা আর কি অনেক আগে আছে, বিফোর স্টার্টিং রিঅ্যাবজর্পশন সিক্রিশন বোধহয় সেখানে ছিল এটা, এই যে নট অল ভ্যালুস, তখনও উই টোল্ড যে সব ভ্যালুস ধরে ধরে মুখস্থ করতে হবে না, বাট কিছু আছে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডটা পারলে ভালো, নয়তো বাইকার্বনেট এইগুলো, অ্যান্ড গ্লুকোজের প্লাজমা ভ্যালু দরকার হয় না, গ্লুকোজ আমরা ফিল্টার্ড লোডে কতটা ফিল্টার্ড হচ্ছে সেই সময় উই রিকোয়ার দ্যাট ভ্যালু, সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট এইগুলো এই তিনটে অন্তত মনে রাখা দরকার, ক্লোরাইডটা মনে রাখতে পারলে ভালো, উইল ডিসকাস সামথিং কল দ্য অ্যানায়ন গ্যাপ, ওখানে কাজে লাগে, বাট ইউজুয়ালি দিস ভ্যালুজ উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন, কিন্তু যদি না দেওয়া থাকে তাই সোডিয়াম পটাশিয়াম আর বাইকার্বনেট এই তিনটে ভ্যালু মনে রাখা উচিত। আর PCO2 is not in this chart অবশ্যই, এটা প্লাজমা দিস সাবস্টেন্সেস ইলেকট্রোলাইটস এন্ড অল, PCO2 আমরা রেসপিরেশন যখন পড়েছি PCO2 ভ্যালুটা মনে রাখা উচিত, it is 40 millimeter of mercury PCO2 ভ্যালু। সো এই চার্টটা অ্যাকচুয়ালি কি ছিল আরো কি মনে, দিস ইজ প্লাজমা ভ্যালু অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ভ্যালুস, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইজ দ্য মেজর পার্ট অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, প্লাজমা ইজ দ্য 1/4, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম অনেক বেশি, এগেন ইট শোজ দ্যাট ইন্ট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম ইন্ট্রাসেলুলার খুব কম, পটাশিয়াম ইন্ট্রাসেলুলার খুব বেশি, অ্যান্ড হুইচ ইজ দ্য মেন থিং যেটা আমরা বারবার বলছি, হুইচ ইজ মেনটেনিং দিস, কে সেটা, এই যে রেনাল টিউবুলারে বারবার ছবি, হুইচ ইজ দ্য প্রাইমারি, এরকম করলে কি করে হবে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এতবার দেখানো হচ্ছে, এইটা কে মেনটেন করছে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটাই এটা মেনটেন করছে, এই যে ইন্ট্রাসেলুলার পটাশিয়াম এত বেশি, ওটার উপরই সব, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, শর্ট নোট আসতে পারে, সো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে কে কন্ট্রিবিউট করছে, তারও একটা ফ্যাক্টর হচ্ছে এইটা, গিবস ডোনান ইকুইলিব্রিয়াম, সেগুলো সবই গিবস ডোনান ইকুইলিব্রিয়াম আলাদা শর্ট নোট আছে, প্লাস রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আসলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এগুলো সব জানার কথা এতদিনে। So these are the normal values, and acidosis means pH will be decreased, so see respiratory and metabolic acidosis, pH decrease korbe, this is obvious,
and in alkalosis pH will increase. So whenever you have to differentiate between acidosis কোনটা, blood value কিছু values দেওয়া আছে, some values are given, whether first you decide whether it is acidosis or alkalosis. Blood pH in this OSPIতে question থাকবে, ওই যে 2 minute problem type solving questions OSPIতে থাকবে. So first you decide metabolic না respiratory সেটা পরে. If it is due to PCO2 it is respiratory, if it is due to HCO3 minus it is metabolic, but first you decide H plus এর values actually দরকার নেই, সাধারণত pH, PCO2 আর bicarbonate দেওয়া থাকে. H plus at least from question exam এর কথা যদি বলি, H plus এর values নিয়ে ওখানে দেওয়া থাকে না, pH এর value দেওয়া থাকে. pH is the negative logarithm of H plus concentration. So pH যদি pH 7.4 এটা যদি 7.1 তার মানে that is acidosis, তারপরে দেখতে হবে it is respiratory না metabolic. So respiratory এখানে যে, so take, if you like then take down this chart, এই পুরো চার্টটাই লিখে নাও, H প্লাসটা বাদ দিয়ে দাও, pH, PCO2 আর HCO3 মাইনাস দিয়ে কলামটা লিখে নাও নরমাল, আর যেখানে ডবল অ্যারো আছে সেখানে ডবল অ্যারো দেবে, লিখে নাও, যেখানে ডবল অ্যারো আছে সেখানে ডবল অ্যারোই দেবে. Don't need to write H plus. পরীক্ষার দিক থেকে pH দেওয়া থাকে, PCO2 দেওয়া থাকে. So what does double arrow mean? That is the primary factor which is contributing to the acid base disorder. pH কমে যাচ্ছে যখন PCO2 এর জন্য হচ্ছে, PCO2 বাড়ছে তো বটেই, that is the primary factor. So those double arrows are, first write this down, this part, left part আগে লিখে নাও, left partটা লিখলে আগে সুবিধা হবে, তাহলে বুঝে বুঝে লেখা যাবে. So primary is that one. PCO2 এর জন্য, PCO2 বাড়ছে বলে CO2 plus H2H plus বাড়ছে, অ্যাসিডোসিস হচ্ছে, that is hypoventilation হচ্ছে, ভেন্টিলেশন ঠিকমতো হচ্ছে না, CO2 is building up in the body, that is why acidosis, that is the cause of acidosis, then it is respiratory acidosis. যেখানে ডবল অ্যারো দেবে, ডবল অ্যারো মিন্স, এবং নিচে লিখে রাখো ডবল অ্যারো, দ্যাট মিন্স প্রাইমারি কজ. PCO2 যখন কারণ অফ অ্যাসিডোসিস, সেটাই ডবল অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, তখন PCO2 বাড়ছে. আর হোয়েন, আর কিভাবে বেস কমলেও অ্যাসিডোসিস হবে, যেখানে HCO3 মাইনাস কমে যাচ্ছে সেটাও অ্যাসিডোসিস, তাহলে সেখানে দ্যাট ইজ দ্য কজ অফ, দ্যাট ইজ কল্ড মেটাবলিক অ্যাসিডোসিস. HCO3 মাইনাস বাইকার্বনেট কমার জন্য যে অ্যাসিডোসিস হচ্ছে, দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস. It is just opposite in case of alkalosis. PCO2 decreasing will cause respiratory alkalosis, and HCO3 minus increasing will cause metabolic alkalosis. You don't have to, আমি আবার বলছি, H plus এর কলামটা লিখো না, কমপ্লিকেট করো না, pH, PCO2, HCO3 দিয়েই প্রশ্ন থাকে. এই দিকটা এখনই লিখতে হবে না, এই দিকটা বলে দিচ্ছি, লেখার পরে লিখবে, লিখতে পারো কিন্তু বুঝে লেখা ভালো. হোয়াট এভার ইউ রাইট, রাইট বাই আন্ডারস্ট্যান্ডিং ইট. ফার্স্টে বাঁ দিকটা লেখো, আই কুড হ্যাভ ডান ইট সেপারেটলি, দুটো আলাদা পিকচার. কোথায় ডবল অ্যারো দিয়েছো বুঝে লিখেছো. এবার হোয়াট ওয়াজ শি স্পিকিং, ও যেটা বললো সেটা হচ্ছে যে বাইকার্বনেট ডিক্রিজ করলে তো অ্যাসিডোসিস হবে, তাই তো, বাইকার্বনেট ডিক্রিজ করলে অ্যাসিডোসিস হবে. বাট হার কোশ্চেন ওয়াজ গুড কোশ্চেন, যে বাইকার্বনেট এখানে ইনক্রিজ কি করে করছে. সো দ্যাট ইজ দ্য কোশ্চেন অফ ডবল অ্যারো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ডবল অ্যারোজ অ্যান্ড সিঙ্গেল অ্যারোজ হ্যাভ বিন গিভেন. যে কোনো ভাবে দেখানো যায়, অ্যারো না দিয়ে অন্য কিছু দেখানো যায়, বাট প্রাইমারি কজ ইজ PCO2 রাইজ, বাট তখন কি করছে, বডি ইজ ট্রাইং টু কম্পেনসেট, বাইকার্বনেট ইনক্রিজ করছে. তাহলে কোশ্চেনটায় কি দেওয়া থাকবে, pH ইনক্রিজ আর ডিক্রিজ, তো জাস্ট একটা, এখানে কোনো নাম্বারস নেই, pH PCO2 টা 46, কিন্তু বাইকার্বনেটটা হয়তো 24 এর জায়গায় 26. এবার তুমি বলবে যে দুটোই বেড়েছে, তাহলে আমি প্রথমেই অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস কি করে বুঝবো. সো ফার্স্ট ইউ হ্যাভ টু লুক এট দ্য pH. pH যদি 7.4 এর পর কম থাকে, দ্যাট ইজ অ্যাসিডোসিস, and it is being tried to compensated. Fully compensated কোশ্চেনে কমপ্লিকেট করা হয় না, so that is partially compensated. যদি বাইকার্বনেট ভ্যালু 24ই দেওয়া থাকে কোশ্চেনে, ভালো করে বুঝে নাও,
বাইকার্বনেটের ভ্যালু 24ই দেওয়া আছে, PCO2 46 দেওয়া আছে, পিএইচ বেশি দেওয়া আছে, দ্যাট ইজ আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। বাট বাইকার্বনেটও একটু বেশি দেওয়া আছে, 24 এর জায়গায় 26টা নর্মাল ভ্যালুই, প্রায় 22 টু 26, 28 দেওয়া আছে, কিন্তু 27 দেওয়া আছে, দ্যাট ইজ পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার ফুললি কম্পেনসেটেড কেন থাকবে না সাধারণত, কারণ ফুললি কম্পেনসেটেড হলে পিএইচটাও 7.4 এ চলে যেতে হয়, তাহলে তো আমি বুঝতেই পারবো না। So that is fully compensated, মানে it comes back to normal. So either you have to answer এ কি লিখতে হবে তোমাকে, uncompensated অথবা partially compensated। কোশ্চেন গুলো যেভাবে থাকে তাতে আমরা যেটা এখানে করি অন্তত, যে ফার্স্ট ইয়ার আরো শেখার স্কোপ আছে, আমরা যেটা করি অসপিটা দিই, যদি না এক্সটার্নাল, ইফ দ্য এক্সটার্নাল ওয়ান্স দ্যাট নো হি অর শি হ্যাজ টু রাইট হোয়াট এভার, পুরোটা লিখতে হবে তবেই নম্বর পাবে, then it is something else, সেটা এক্সটার্নাল ডিসকাশনের উপর। না হলে জাস্ট অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস যদি ঠিক লিখতে পারো উইথ পিএইচ, কেউ যদি লেখে, উই অ্যাওয়ার্ড 2 নম্বর থাকে সাধারণত, 0.5। রেসপিরেটরি না মেটাবলিক যদি লেখা যায় then 1 mark, and if you can write whether it is uncompensated or partially compensated then the full marks, কিন্তু প্রত্যেকটা কারেক্ট হতে হবে। অ্যাসিডোসিস অ্যালকালোসিসটাই যদি ভুল হয়, মানে it is not that you are just copying from another's copy, তুমি পার্শিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস লিখতে গিয়ে অ্যালকালোসিস লিখলে, এবার পরে দাবি করলে যে আমি তো ওই পার্শিয়ালি কম্পেনসেটেড আর মেটাবলিক কথা দুটো ঠিক লিখেছিলাম। তো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাসিডোসিস না অ্যালকালোসিস লজিক্যালি সেটাকে করতে হবে, তাহলে কিন্তু 0ই পাবে। বাট ইফ ইউ রাইট অল 3 কারেক্টলি ফুল মার্কস, কিন্তু অ্যাসিডোসিস অ্যালকালোসিস হ্যাভ টু বি কারেক্ট, তারপর স্টেপে মেটাবলিক অর রেসপিরেটরি হ্যাভ টু বি কারেক্ট, দেন কামস whether it is partially compensated or uncompensated। রেসপিরেটরি মেটাবলিক অ্যাসিডোসিসে কি হবে, again primary is this, then PCO2 will somewhat decrease to compensate, আর যদি PCO2 40 দেওয়া থাকে it is uncompensated metabolic alkalosis, এই অ্যাসিডোসিস। অপোজিট ইন কেস অফ অ্যালকালোসিস, প্রাইমারিটাকে দেখতে হবে, HCO3 মাইনাসের জন্য যদি অ্যালকালোসিস হয়ে থাকে তাহলে ইট ইজ মেটাবলিক অ্যালকালোসিস, PCO2 কমার জন্য যদি অ্যালকালোসিস হয়ে থাকে ইট ইজ রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যান্ড ওয়েদার, এই ভ্যালুটা কেন জানা দরকার, যদি কোশ্চেনে এরকম ভাবে দেওয়া থাকে নর্মাল ইজ দিস আর দিস, তাহলে তো কিছু মনে করার থাকলো না, কিন্তু 24 বা 22 টু, ইনফ্যাক্ট 24 এর ব্র্যাকেটে লিখে থাকো 22 টু 26, এই ভ্যালুটা কেন জেনে রাখা দরকার, বিকজ আমার পার্শিয়ালি কম্পেনসেটেড না আনকম্পেনসেটেড সেটা ডিটারমাইন করার জন্য, যে ভ্যালু গিভেন ভ্যালুর সাথে কম্পেয়ার করে, আমি যদি স্ট্যান্ডার্ড ভ্যালুটা না জানি তাহলে কিসের সাথে কম্পেয়ার করব, কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু স্টিল উইল ট্রাই টু গিভ ইউ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু, যে এই 22 টু 26টাও দেওয়া থাকবে, কিন্তু কিছু ভ্যালু মুখস্থ রাখা ভালো, না দেওয়া থাকলে এমনই একটা জায়গা, এটা প্রফ পরীক্ষা, এটা দিস ইজ মানে একটা প্রফেশনাল জায়গা, সেখানে তুমি স্যার কঠিন কোশ্চেন এসছে হাত তুলে বলার কোনো জায়গা নেই, স্যার পড়ানো হয়নি, এগুলো কোনো কিছুই বলার কোনো জায়গা নেই, তোমাকে তখন আনসার করতে। সো দিস ইজ এগেন, এইটা লেখারও কিছু নেই, না লেখারও কিছু নেই, এটা লেখা থাকলেই হলো। হাউ ডু উই ক্যালকুলেট, প্রথমে আমরা দেখি পিএইচ, যেটা বলা হলো, তার থেকে আমরা পিএইচ যেই কম তার মানে আমরা অ্যাসিডোসিস, ইফ ইট ইজ মেটাবলিক, HCO3 কমার জন্য যদি হয় ইট ইজ মেটাবলিক, HCO3 বাড়ার জন্য যদি হয়, এই সরি CO2 বাড়ার জন্য যদি হয় ইট ইজ রেসপিরেটরি, আর কম্পেনসেশন হলে এই ভ্যালুগুলো কমবে না বাড়বে, যা এইখানে যা ডিসকাশন এটাই এখানে লেখা আছে, আলাদা করে এটা লেখার আর কিছু নেই, কিন্তু আমাদের যে এটার পর যে স্টেপ বাই স্টেপ আসতে হবে, এবং এই জায়গাটা যদি ভুল হয়, অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস যদি ভুল করি তাহলে বাকিটার জন্য কোনো পার্ট মার্কিং নেই, সেটাও বুঝতে হবে, বিকজ দ্যাট ইজ, সেটাই লজিক্যালি সেটাই আসছে, প্রথমে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, তারপরে হুইচ টাইপ, তারপর whether it is compensated partially or uncompensated, fully compensated বলে কিছু হয় না, then we cannot differentiate with the normal, fully compensated যদি হয় তার মানে that is fully compensated, that is coming back to normal, সেটা আমার দেখে বোঝা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আইসিইউতে এটা কিভাবে হয়, আমরা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে এভাবে বুঝতে হয়, আর্টারিয়াল ব্লাড গ্যাস যখন অ্যানালাইসিস হলো সবগুলো ফিগার্স পেলাম, সেখানে আরো অনেক কিছু থাকে, সোডিয়াম পটাশিয়াম সব ভ্যালুস গুলো পেলাম, কিন্তু এই যে কোন অ্যাসিডোসিস হচ্ছে না অ্যালকালোসিস হচ্ছে আমরা এইভাবে বুঝবো। অ্যানায়ন গ্যাপ, দিস ইজ জাস্ট আ কনসেপ্ট, বডিতে প্লাজমাতে অ্যানায়ন্স অ্যান্ড ক্যাটায়ন্স মেনটেন ইলেকট্রোনিউট্রালিটি, এটা আমাদের জানা আছে, খুব বেসিক নলেজ, অ্যানায়ন্স অ্যান্ড ক্যাটায়ন্স মেনটেন ইলেকট্রোনিউট্রালিটি,
কিন্তু আমরা সব অ্যানায়ন সাধারণত ডায়াগনস্টিক্যালি মেজার করি না, সরি সব অ্যানায়ন খালি নয়, সব ক্যাটায়ন সব অ্যানায়ন মেজার করি না। দেন বডিতে কি, in the body it is in the plasma to maintain electroneutrality, cations মানে positively charged ions, anions মানে negatively charged ions, cations is equal to anions. What cations we usually measure? Potassium usually আমরা মেজার করি Na plus আর K plus. What anions we usually measure? Chloride and bicarbonate. আগে বাইকার্বনেট লিখলাম, এটার কথা আমরা বেশি বলছি, প্লাস ক্লোরাইড। তাহলে প্লাজমার এ থেকে ধরতে গেলে দেখে নাও, এটা লাস্ট থিং, লাস্ট, দিস ইজ দ্য লাস্ট, অ্যানায়ন গ্যাপটাই লাস্ট টপিক আর কি। ক্যাটায়নস ইকুয়াল টু অ্যানায়নস, সোডিয়াম আর পটাশিয়াম আমরা মেজার করছি। and if we write UMC, don't write short forms, এইটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেড ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড শর্ট ফর্ম নয়, পরীক্ষায় যদি লিখতে হয় তাহলে পাশে লিখতে হবে আনমেজার্ড ক্যাটায়নস। তাহলে from the terms of plasma electroneutrality, sodium plus potassium plus unmeasured cations is equal to chloride plus bicarbonate plus unmeasured anions. Anion gap is defined as, actually it is unmeasured anion minus unmeasured cations. This is the definition of anion gap. তাহলে সেটা অ্যাকচুয়ালি কিভাবে পাবো, এই ইকুয়েশনটাকে সাজিয়ে লিখলে সোডিয়াম প্লাস পটাশিয়াম একটা ব্র্যাকেটে নিয়ে মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, এই ইকুয়েশনটা সাজিয়ে লেখা যায়। Anion gap by definition is the difference between unmeasured anions and unmeasured cations. তো ওইটাই সাজিয়ে লেখা সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস বাইকার্বনেট প্লাস ক্লোরাইড। এবার পটাশিয়ামও অনেক সময় আমরা ধরি না, আমরা ক্যাটায়নের মধ্যে সোডিয়ামটাকেই ধরি আর ওটাতে বাইকার্বনেট অ্যানায়নকে ধরি। ওই যে চার্টটা একটু আগে বার করলাম, সোডিয়াম কত 142, 140, 142, একটু এদিক ওদিক, বাইকার্বনেট 24, ক্লোরাইড 106 কি 108 লেখা হয়, 12 লেখা আছে এখানে। ইট ইজ ইউজুয়ালি 80, মানে রেঞ্জ বলা হলে যেটা আমরা সব জায়গায় বলছি, পালস ছোটবেলার মতো 72 না, 60 to 100, যে কোনো জিনিসেরই রেঞ্জ বলতে হবে। সো যে কোনো ভ্যালু, যে কোনো প্যারামিটারের রেঞ্জ বলতে হবে। তো রেঞ্জ ইজ 8 to 16, 12 লেখা আছে। ইউজুয়ালি দ্য আনমেজার্ড আয়ন এক্সিড দ্য আনমেজার্ড ক্যাটায়নস এন্ড দ্য অ্যানায়ন গ্যাপ রেঞ্জেস বিটুইন 8 and 16। এবার আনমেজার্ড অ্যানায়নস যদি রাইজ করে, আনমেজার্ড অ্যানায়ন যদি বেড়ে যায়, তখন অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট আনমেজার্ড ক্যাটায়নস কি কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামটা এরা আনমেজার্ডই লিখছে, কিন্তু পটাশিয়ামকে যদি মেজার করি তাহলে ইউ ক্যান রাইট দ্য ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করলে পটাশিয়ামকে। পটাশিয়ামের জন্য আমার কত হবে, আমার পটাশিয়ামকে যদি ওখানে যোগ করতে হলে কত যোগ করব, পটাশিয়াম 4.2 যোগ করবো, বিকজ ইট ইজ প্লাজমা। তখন কিন্তু 140 যোগ করবো না, ওই যে ওই চার্টটা ছিল, দ্যাট ইজ ইন্ট্রাসেলুলার পটাশিয়াম ইজ হায়ার, কিন্তু প্লাজমা পটাশিয়াম মাত্র 4.2। তাহলে 140টা হচ্ছে সোডিয়াম কি 142, আর যোগই যদি করতে হয় তাহলে পটাশিয়ামটা যোগ করলে ওই 4.2, 4 মতো যোগ করতে হবে। and major unmeasured anions হচ্ছে অ্যালবুমিন, ফসফেট, সালফেট, আদার অর্গানিক anions. So first line is very important. First line এর যে সেকেন্ড, মানে ফার্স্ট প্যারার যে সেকেন্ড লাইনটা রাইট হ্যান্ড সাইডে, there is no real anion gap in plasma. Plasma is electroneutral. অ্যানায়ন গ্যাপ যেগুলো আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজুয়ালি যেগুলো মেজার করছি, সেইগুলোর উপর আমরা একটা জাস্ট কনসেপ্ট, দিস ইজ আ ভার্চুয়াল কনসেপ্ট। অ্যাকচুয়ালি রিয়াল অ্যানায়ন গ্যাপ বলে প্লাজমায় কিছু হয় না, ইট ইজ ইলেকট্রোনিউট্রাল। ওকে, so some reasons, some causes of anion gap. কিন্তু কোশ্চেন চলে আসছে এখন, হোয়াট ইজ anion gap, give examples of anion gap. Some causes of anion gap. নর্মোক্লোরিমিতে কি হচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, মানে বাইকার্বনেট কমে যাচ্ছে কিন্তু অ্যাকম্পানিং ক্লোরিন কমেনি, দ্যাট ইজ ইনক্রিজড anion gap, বিকজ তার মানে আনমেজার্ড ক্যাটায়নস অ্যানায়নস বেড়েছে, আনমেজার্ড অ্যানায়নস বেড়েছে মানে anion gap বেড়েছে।
So these are some causes. যেহেতু these are some causes, one mnemonic, this is মানে খুব mnemonic আর কি, মুখস্থ করার জন্য mnemonic করা আছে, সব মনে না থাকলেও মাড পাইলস লিখেছে, দিস ইজ আই এম টেকেন ফ্রম দ্য ইন্টারনেট, এগুলো খুব আমাদের কমন, আমরাও আমাদের পড়ার সময় শুনেছি, কিছু কিছু জিনিস আমাদের mnemonic দিয়ে আমরা মনে রাখি যেরকম ভাবে। মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং, এল ইজ ফর ল্যাকটিক অ্যাসিডোসিস, আইসোনিয়াসিড ছেড়ে দাও, ওয়ান অফ দ্য অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, না পারলেও মাড পাইলস মনে রাখেন যে কটা, মিথানল পয়জনিং, ল্যাকটিক অ্যাসিডোসিস and diabetic ketoacidosis. So diabetic ketoacidosis, sometimes diabetic ketoacidosis symptoms suddenly appear. The chronic acidosis এ যখন ডায়াবেটিস, ক্রনিক ডায়াবেটিস এর জন্য যখন কিটোএসিডোসিস হতেই থাকে, ক্রনিক ডায়াবেটিক কিটোএসিডোসিস, that is one example of increased anion gap, হচ্ছে increased anion gap metabolic acidosis, diabetic ketoacidosis, মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং আর ল্যাকটিক অ্যাসিডোসিস, এই চারটে লিখলে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটা নিউমোনিক করা আছে। আর নর্মাল অ্যানায়ন গ্যাপ, যেখানে আনমেজার্ড অ্যানায়ন আমার বাড়ছে না, নর্মাল অ্যানায়ন গ্যাপ, আমরা রেনাল যেহেতু পড়লাম, রেনাল একটা অন্তত রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অ্যান্ড অলসো রাইট ডায়রিয়া, দেয়ার আর মেকানিজমস ফর ইট, এমনকি সার্জারিতেও যখন বিভিন্ন জায়গায় এগুলো আসবে, হাইপার ক্লোরেমিক, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপার ক্লোরেমিক, এগুলো হাইপ্লোক্লোরেমিক, এই টার্মগুলো যে আসবে, সো সেগুলো আবার পড়বে। কিন্তু ডায়রিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার্স, কার্বনিক অ্যানহাইড্রেসের কি কাজ, এই যে সব জায়গায় কার্বনিক অ্যানহাইড্রেস থাকে না, কিন্তু রেনাল টিউবুলার সেলে থাকে, H2O প্লাস CO2 কে যে এই যে রিঅ্যাকশনটাকে এটাকে ক্যাটালাইজ করছে কার্বনিক অ্যানহাইড্রেস, আবার রিভার্স রিঅ্যাকশনটাকেও করছে কার্বনিক অ্যানহাইড্রেস। হ্যাঁ, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার্স, অ্যাডিশন ডিজিজ কাকে, কোনটা, হাইপো অ্যালডোস্টেরনিজম, তাই তো, হাইপো, এই বছর তো আমি এটা পড়াইনি, যাই হোক, হাইপো অ্যালডোস্টেরনিজম। সো ওখানে চারটে কজ, মিথিলিন অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোসিস, মিথিলিন অ্যালকোহল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং, এখানে চারটে কজ, দুটো তিনটে সাম এক্সাম্পলস বললে এরকম দুটো তিনটে লিখতে পারলেই হবে, হয়তো 2 নম্বর থাকবে, এরকম থাকবে আর কি। হোয়াট ইজ আনায়ন গ্যাপ, হোয়াট ডু মিন বাই আনায়ন গ্যাপ, বাই হয়তো একটা যোগ করা থাকলো, ইজ দেয়ার এনি রিয়াল আনায়ন গ্যাপ ইন দ্য প্লাজমা, নো। কেন আনায়ন গ্যাপ বলা হয়, ডিফারেন্সটাকে তো ক্যাটায়ন গ্যাপও বলা যেত, বিকজ ইউজুয়ালি দেখা যায় যে অ্যানায়ন্স এর ভ্যালুটা ইজ মোর দ্যান দ্য অ্যানায়ন গ্যাপ, মাইনাস ক্যাটায়ন গ্যাপ করলে ইট ইজ পজিটিভ ভ্যালু, ক্যাটায়ন মাইনাস অ্যানায়ন করলে ইট বিকামস নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড anion gap. So this is what brings us to the end of renal physiology and almost the whole course of physiology. যেটা বলার হচ্ছে যে মিকচুরিশন, সিস্টোমেট্রোগ্রাম, এই নিয়ে কিছু যে কম্পিটেন্সি গুলো আছে সেগুলো কিন্তু ডিসকাশন হয়েছে ক্লাসে, দুটো হয়েছে, তো সেই ক্লাসগুলো করেছো, দু একটা এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আছে, মিকচুরিশন কিভাবে হচ্ছে, সিস্টোমেট্রোগ্রাম, রেনাল ফাংশন টেস্টও এখন সিলেবাসে দিয়েছে, রেনাল ফাংশন টেস্ট, আর দু একটা, মানে এগুলো আগে কোশ্চেনও খুব সাধারণত যারা পুরনো এক্সামিনাররা যদি সেট করেন ডায়ালিসিস, এগুলো ফার্স্ট ইয়ারে কোশ্চেন দেন না, ফিজিওলজি আমাদের এমডি 4th পেপারে কোশ্চেন ছিল, ডায়ালিসিস লিখতে হয়েছিল, আর্টিফিশিয়াল রেনাল ট্রান্সপ্লান্ট ডায়ালিসিস, কিন্তু এখন এইভাবে এনএমসি এইভাবে কোর্সটাকে করেছে, অনেকটা কোর্সটাকে করতে চাইছে, তো সেইগুলো কয়েকটা কথা অন্তত জানতে হবে, যেহেতু এই রকম অনুযায়ী বইগুলোও লেখা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিউয়ার কম্পিটেন্সিস, আশা করি যে বইগুলো তোমরা পড়ো তাতেও এগুলো আছে, পড়ানোর কিছু নেই, জাস্ট টু মেক ইউ অ্যাকোয়েন্ট উইথ দ্য নিউ প্যাটার্ন। সি দ্য নাম্বার অফ কোশ্চেন্স হ্যাভ ইনক্রিজড, ছিল হচ্ছে দুটো লং কোশ্চেন, দুটো 5টা এক্সপ্লেন হোয়াই 4 নম্বর করে, দুটো শর্ট নোট অ্যান্ড 3টে 10 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন আর নেই, ইন্টিগ্রেটেড শর্ট আনসার কোশ্চেন সেগুলো 5 নম্বরের করে দিয়েছে, তার মানে তোমার লং কোশ্চেনে কমে গেছে হচ্ছে 15 নম্বর, 15-15-30 ছিল, কমে গেছে, তার মাত্র দুটো হচ্ছে 2 নম্বর হচ্ছে, যে 15 কমে গেছে তার 2 নম্বর বেড়েছে কোথায়, এমসিকিউতে, তাহলে এখনো 13 কম থাকলো, 13 তো কম থাকলোই, সেখানে ইন্টিগ্রেটেড যে শর্ট আনসার নাম্বার 2 যে কোশ্চেনটা থাকতো গত প্রফ অব্দিও, এমনকি যারা গত প্রফের সাপ্লিমেন্টারি, মানে যেটা এখন তো আর সাপ্লিমেন্টারি বলে না, যে পরীক্ষাটাকে মানে 3 মাস পর যে পরীক্ষাটা হয়েছে, যারা রেগুলারে পাস করতে পারেনি, তারা যেটা দিয়েছে সেটাতেও ওই আগের প্যাটার্নই ছিল। কি প্যাটার্ন ছিল, ইনফ্যাক্ট সেই পরীক্ষাটা যখন হয়েছিল না তখন, হ্যাঁ তখন
পরীক্ষাটা কবে হয়েছিল, যাই হোক তখন আগের প্যাটার্নেই পরীক্ষা হয়েছে, সুতরাং পুরোনো কোশ্চেন দেখলে ওরকমই দেখবে ইন্টিগ্রেট, এই যে শর্ট আনসার কোশ্চেন 10 নম্বর করে থাকতো, তাহলে 10 3 30 থাকতো, সেটাও হয়ে গেছে 4টে কোশ্চেন পার মার্কস 5, মানে আরো 10 কমে গেল। মানে আগের থেকে কত শর্ট যাচ্ছি আমাদের এখানে 23, তাহলে সেই 23 রিজনিং কোশ্চেন মানে এক্সপ্লেন হোয়াই, সেখানেও 4 নম্বর করে থাকতো, 5টা 20 নম্বর, আরো 28 নম্বর কমে গেল। সেই 28 নম্বর কোথায় আসছে? শর্ট নোটে। আগে শর্ট নোট 2টো থাকতো 10 নম্বরে, এখন শর্ট নোট 38 নম্বরের। তার মধ্যে অ্যাপ্লাইড শর্ট নোটস, অ্যাপ্লাইড শর্ট নোটস মানে কি? ক্লিনিক্যাল ফিজিওলজি, মানে ক্লিনিক্যাল ফিজিওলজি নয়, ওই আমরা রিনিস টেস্ট ওই সবের উপর কোশ্চেন নয়, মানে ক্লিনিক্যাল। যেমন একটা যদি আমরা নার্ভ মাসেল ফিজিওলজি পড়ি, হয়তো মায়াস্থেনিয়া গ্রেভিস রিলেটেড একটা কোশ্চেন অ্যাপ্লিকেশন বেসড, সেগুলো হচ্ছে অ্যাপ্লাইড শর্ট নোট। শর্ট নোটই থাকবে, নট এক্সপ্লেন হোয়াই নয়, শর্ট নোট। কিন্তু ওই রকম একটা পিএফটি রিলেটেড হয়তো কোশ্চেন থাকবে। রিগর মর্টিস না, রাইগর মর্টিস, হ্যাঁ রাইগর মর্টিস কি নার্ভ মাসেলে ছিল। রাইগর মর্টিস ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে, মানে ডিরেক্ট অ্যাপ্লিকেশন কোথায় পেয়েছো? ফরেনসিকে পাবে। রাইগর মর্টিস কোথায় পেয়েছো এখানে? আচ্ছা, নার্ভ মাসেল ফিজিওলজিতে একটা কোনো জায়গায় হয়তো মেনশন ছিল, রাইগর মর্টিস হয়তো এখানে ক্লিনিক্যাল কোশ্চেন হলো না, মানে হয়তো ফিজিওলজিতে আসার কথা নয়, অ্যাপ্লাই পিএফটি রিলেটেড আসতে পারে, পিএফটি ডিসকাশন হয়েছে। হ্যাঁ সেগুলো রিলেটেড তো আসতেই পারে। শর্ট নোট সেখানে কি দিয়েছে? শর্ট নোটে আগে ঠিক ছিল 5 নম্বর করে, অ্যাপ্লাইড গুলোতে আবার 6 নম্বর করে দিয়েছে। এবার যদি তুমি মার্কস অনুযায়ীও ট্যাকেল করতে যাও, অ্যাটলিস্ট আমি যেটা মনে করেছি যে তুমি প্রথমে তার বেসিক যে কনসেপ্টটা আছে সেটাও একটু মেনশন করবে। 6 নম্বরের জন্য তো লিখতে হবে। আমার যেটা মেন উদ্দেশ্য বলার সেটা হচ্ছে যে দুটো এমসিকিউ, ঠিক আছে, দুটো এমসিকিউর জন্য খুব বেশি যে টাইম হেরফের হবে তা নয়। তুমি কোশ্চেন লিখছিলে লং লেখো শর্ট লেখো, তাই জন্য কি বলছি যে ডোন্ট ট্যাকেল কোশ্চেন্স লাইক দ্যাট, যেটা অনেকেরই হ্যাবিট আছে যে যা জানি এবার লিখে দিই 5 নম্বর, তাহলে বোধহয় 5-এ 5 পাবো। সেরকম নয়, তুমি 15 নম্বরের দুটো কোশ্চেন লিখছিলে, তাহলে দুটো প্লাস 3টে 10 নম্বরে লিখছিলে, 2 3-এ 5টা কোশ্চেন, 5 দুটো শর্ট নোট লিখছিলে 7, আর 5টা এক্সপ্লেন লিখছিলে 12টা। আর এখন দেখো এমসিকিউ বাদ দিয়ে 12টা কোশ্চেন ট্যাকেল করছিলে, এখন করবে 6 4-এ 10 3-এ 13 4-এ 17টা কোশ্চেন। তাহলে ইউ বি ভেরি কেয়ারফুল, মানে ভেরি কেয়ারফুল মানে কি পরীক্ষার সময় মানে তোমাকে টাইম দেখতে থাকতে হবে যে আমি কতটা কত নাও। যদি লং কোশ্চেনটা একটু মনে হয় যে আমি একটু অতটা আমার পড়া নেই, একটু পরে লিখবো, আর পরীক্ষা কিন্তু ভেরি স্ট্রিক্ট। সো এগুলো সবই জেনে গেছো এতদিনে, অন ক্যামেরা আর বলতে চাইছি না, খুবই স্ট্রিক্ট পরীক্ষা হচ্ছে। কিন্তু যখন 5 নম্বর ট্যাকেল করছো সেটাকে জানা থাকলেও 15 নম্বরের মতো করে লিখো না, 10 নম্বরের মতো করে। শর্ট আনসার টাইপেও কিন্তু 10 নম্বরের কোশ্চেন আর নেই, সেটা হয়ে গেছে 5। তাহলে শর্ট নোট অনেক বেড়ে গেছে, শর্ট নোট দুটো ছিল 7টা হয়ে গেছে, তাহলে 12টার জায়গায় যে 17টা কোশ্চেন, ওই শর্ট নোটেই কোশ্চেনটা বেড়েছে। শর্ট নোট মানে শর্ট নোটের মতো করেই লিখবে, যেখানে স্যালিয়েন্ট পয়েন্ট লিখে ছেড়ে দেওয়া যাবে। ব্লাড প্রেশার আমরা মেজার করি, ব্লাড প্রেশার মেজার করি, সেখানে আমাদের টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো রিলেটেড কোশ্চেন যদি থাকে, সেখানে রেনল্ডস নাম্বার, ওই কথাটা যদি লেখা যায়, রেনল্ডস নাম্বার লিখে সঙ্গে একটা ফর্মুলা আছে তো যে এরিয়ার জন্য কি হবে, সেই রেনল্ডস নাম্বারটাকে মেনশন করে ওইটা লিখতে পারলেই তাহলে তুমি বাকি যাই লেখা থাকুক এক্সামিনারে তাকানোর কথা নয়, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ওখানে। তাহলে ওটাকে লিখে ওটাকে একটা বক্স করে দিলে বা গোল একটা বক্স করে দিলে, তাহলে এক্সামিনার অত কিছু আর পড়তেই যাবে না, তোমার এমন নয় যে পাতার পর পাতা লিখতে হবে। তো ট্যাকেল লাইক দ্যাট। তো এখন যারা নিজেরা পড়ছে কিন্তু অ্যাসিড বেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। উইল হ্যাভ ওয়ান মোর ফিজিওলজি ক্লাস, হয়তো পরশুদিন সকালে হতে পারে, সেটা জানিয়ে দেওয়া হবে কালকে। না হলে ইট ইজ দ্য, মানে তোমাদের সিলেবাসের দিক থেকে বা সবই মোটামুটি যা থেকে প্রশ্ন হয় এখন অবধি এসছে, ইম্পর্টেন্ট টপিক সব কভার করা হয়ে গেছে, অলমোস্ট টোটাল কম্পিটেন্সিটাও রেডি হয়ে গেছে। অনলি ওই